সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুক্রবারের এই পবিত্র রজনীতে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 809তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে মোহাম্মদ নাহিদের জীবনের ভীষণ কষ্টকর এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, নাহিদের গল্পের প্রসঙ্গে এই কথাটা অনেক বেশি মূল্যবান যে আপনার জীবনে 100টা ভালো বই থাকার চেয়েও একটা ভালো বন্ধু থাকা আরও অনেক বেশি উপকারী। আপনি 100টা ভালো বই পড়ে নিজেকে ঠিক ততটা ভালো করতে পারবেন না, নিজেকে ঠিক ততটা ভালোর পথে আনতে পারবেন না। আপনার একটা ভালো বন্ধু আপনার সাথে থাকলে আপনাকে ঠিক যতটা ভালো করতে পারবে। এজন্য লোকে বলে 100টা ভালো বই থাকার চেয়েও একটা ভালো বন্ধু থাকা অনেক বেশি উপকারী। বন্ধুরা, আমাদের কক্সবাজারের ভাই নাহিদ নববধূকে বাসর রাতে বন্ধুর হাতে তুলে দিতে বাধ্য হয়, এবং শুধু তাই নয়, সেই বউকে রাতের বেলায় ঘুমের ঔষধ পর্যন্ত খাইয়ে দেয় নাহিদ। অশ্রু সজল চোখে এই কাজটা করতে বাধ্য হয় নাহিদ। গল্পটা এমন একটা গল্প, এই পুরোটা গল্প শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। হৃদয় বিদারক এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমাদের এই সমাজে বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। ডিভোর্সের নারীর সংখ্যা বাড়তে বাড়তে অসংখ্য হারে বেড়ে যাচ্ছে ডিভোর্স। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পরিবার। একটা সময় ছিল বাবা মাগুলো চিন্তা করতো যে মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নেই, তারা তাদের মতো করে তাদের পছন্দনীয়ভাবে ছেলের হাতে মেয়েকে তুলে দিত, মেয়েকে বিয়ে দিত, এবং তারা ভেবে নিত যে মেয়েরা স্বামীর সংসার করবে। হ্যাঁ, একটা সময় করতো। স্বামী যতই অত্যাচার করতো, অপমান করতো, নির্যাতন করতো, শুধু বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করে বুকে পাথর বেঁধে মুখে কষ্টিপ মেরে মেয়েরা সংসার করে যেত। কিন্তু এখনকার সময় তার হচ্ছে না। বাবা মা ঠিক তাদের মতো করে আগের চিন্তাভাবনা মাথায় রেখে মেয়েকে বিয়ে দিচ্ছে। কিন্তু মেয়ে যখন তার স্বামীর কাছে বিন্দু পরিমাণ নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তখনই সে তার আশেপাশের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে যে আমার স্বামী আমার সাথে এটা করে। তখন তারা বলে, হতেই পারে না, সম্ভব না, ছেড়ে দে। তোর মতো এত ভালো একটা মেয়ে এরকমভাবে নির্যাতন করে সংসার করা না, কোনোভাবেই না। আজকে মেয়েরা দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, তুই একটা মেয়ে হয়ে কেন নির্যাতন সহ্য করবি? আর তখনই মেয়েটা তার বন্ধু বান্ধবের কথা চিন্তা করেই ভেবেই স্বামীকে সাথে সাথে ডিভোর্স করে, এবং ডিভোর্সের হার এত পরিমাণে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তালাকও হচ্ছে, ছেলেরাও তালাক দিচ্ছে, তো তাদের সংখ্যা খুব কম, কিন্তু ডিভোর্সের হারটাই দিন দিন বেড়ে যাচ্ছে। ডিভোর্সি নারীর হার এত পরিমাণে বাড়ছে যা বলা বাহুল্য। বন্ধুরা, কথাগুলো আমি গল্পের প্রসঙ্গেই বললাম, কারণ এই কথাগুলো এই গল্প রিলেটেড, এই গল্পকে উদ্দেশ্য করে কথাগুলো বলা। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে নাহিদের জীবনের বাস্তব গল্পটা শুনবেন, এবং গল্প শেষে নাহিদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন, আমার বাড়ি সমুদ্রনগরী কক্সবাজার। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার 3জন ছোট কাকা। শুধু তাই নয়, এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার 5টা বড় ভাই। আমরা টোটাল 6 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা কক্সবাজার শহর থেকে একটু দূরে কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলেম। বাবা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, এবং আমাদের এলাকায় অনেক বড় একটা মাদ্রাসা আছে। আমার বাবা ওই মাদ্রাসায় শিক্ষকতাও করে। ছোটোবেলা থেকে বাবার অনেক বেশি স্বপ্ন ছিল আমার বড় ভাই এবং আমাদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবে। আমার বাবার অনেক বেশি স্বপ্ন ছিল যে আমার বড় ভাইগুলা সহ আমি একদিন অনেক বড় মাপের মাওলানা হব। আমরা দিনের পথে কাজ করব, ইসলামের পথে কাজ করব, এবং আমাদের দেখে মানুষ ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। এভাবেই আমার বড় ভাইগুলোকে আমার বাবা পড়াশোনা করতো, এবং বড় ভাইয়েরা খুব বেশি পড়াশোনা করতো, এবং আমার বড় ভাইগুলো অনেক বয়স পর্যন্ত হয়ে যায়, কিন্তু তারা বিয়ে করে না, কারণ তাদের পড়াশোনা শেষ হয় না বলে তারা বিয়ে করে না, তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমার ভাইগুলোর সাথে আমাদের সম্পর্কটা ঠিক 1 বছর, আমার প্রত্যেকটা বড় ভাই আমার 1 বছরের বড়। 1 বছর পর কিন্তু আমরা ভাইরা দুনিয়াতে আসছি। যাই হোক, এমন করতে করতে একটা পর্যায়ে আমি মাদ্রাসা থেকে আলেম পাশ করি। আমার আলেম পাশ করার পরে আমার ভিতরে হঠাৎ করে কেন জানি এটা মনে হলো যে সব ভাইগুলোই তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে, বড় 5টা ভাই মাদ্রাসায় পড়াশোনা করে, এবং আমিও আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়লাম। হঠাৎ করে আমার কাছে কেন জানি মনে হলো যে আমি স্কুল লাইনে চলে যাব।
আমি স্কুলে পড়াশোনা করবো, স্কুল লাইনে চলে যাব, এই পরিকল্পনা করে আমি তখন আমার বাবার সাথে কথা বলতে শুরু করি। আমার বাবাকে তখন বলি যে বাবা আমি স্কুল লাইনে পড়াশোনা করব, আমি আর মাদ্রাসা লাইনে পড়াশোনা করব না। শোনা মাত্রই বাবা তখন খুব রেগে যায়, প্রচণ্ড রকমের রেগে যায়। বাবা বলে এটা হতেই পারে না, তুই আলেম মাদ্রাসা থেকেই করেছিস এবং তোর পড়াশোনা সব কিছু মাদ্রাসা থেকে হবে, তুই মাদ্রাসায় ভর্তি হবি। কিন্তু আমার ভিতর তখন এই জিনিসটা মনে হলো না। আমার নানুর বাড়ি ছিল হচ্ছে চট্টগ্রামে। আমার মামা একজন সরকারি কলেজের টিচার ছিল। তো মামার সাথে আমি তখন আলোচনা করি, মামাকে বলি, এবং মামাকে বলার পরে মামা তখন বিষয়টা আমার মাকে বলে যে নাহিদ যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে চায় না, স্কুল লাইনে পড়াশোনা করবে, তাহলে করুক না, ওকে আপনারা বাধা দিয়েন না। ওরকম করে আমার মাকে যখন বুঝায়, মা তখন বাবাকে খুব ভালো করে বুঝায়, দেখেন আপনার 6টা ছেলে এবং এই 6টা ছেলেই যদি মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তাহলে বিষয়টা যেন একটু কেমন দেখায়, অন্তত একটা ছেলে স্কুল লাইনে পড়াশোনা করুক, ওকে আপনি স্কুল লাইনে পড়ান। আমার মা যখন এরকম করে আমার বাবাকে বলে, বাবা বেশিরভাগ ক্ষেত্রে আমার আম্মুর কথা শুনতো। মানে আমার আম্মু কোনো কথা বললে এই কথাকে আমার আব্বা অনেক বেশি মূল্যায়ন করতো, আম্মুর কথার বাইরে খুব বেশি একটা যাইতো না। যথারীতি আমার আম্মু যখন এরকম করেই বুঝাইলো, আব্বু তখন রাজি হয়ে গেল। আব্বু বললো যে ঠিক আছে। দেন আমি তখন মামার সাথে আলোচনা করলাম যে মামা কোথায় ভর্তি হওয়া যায় বা কোথায় কী করা যায় এবং কোথায় পড়াশোনা সবচেয়ে ভালো সাপোর্ট পাওয়া যায়। মামার সাথে কথাবার্তা বলার পরে মামা তখন আমাকে বললো যে একটা কাজ কর, তুই পলিটিক্যালে পড়াশোনা কর, মানে পলিটিক্যাল লাইনে পড়াশোনা কর, এবং সেখানে পড়াশোনা করলে দেখা যায় তুই ডিপ্লোমাটা করতে পারলে একটা ভালো চাকরি পেয়ে যাবি, এবং ডিপ্লোমাটা করার পরে ভালো চাকরি পাওয়া যায়, অনেকে এরকম ভালো চাকরি করে এরপরে মন চাইলে তুই বিএসসি করলে, নাইলে না, কিন্তু ডিপ্লোমার পরেই তুই চাকরি পাবি এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায়। 4 বছরের ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আমি তখন ভর্তি হয়ে যাই চট্টগ্রামেরই একটা পলিটেকনিক্যালে। তো পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পরে আমি তখন পড়াশোনা করতেছি, বাট আমার মামার বাসা থেকে ওই পলিটেকনিক্যাল অনেক দূরে ছিল, যার জন্য মামার বাসায় থেকে যাতায়াত করাটা আমার জন্য খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল। মামার বাসায় থাকতাম এবং সেখান থেকে যাওয়াটা আমার জন্য অনেক কঠিন। আমি আরেকটা বিষয় সেখানে বলে রাখি, আমার একজন বন্ধু ছিল যার নাম ছিল তারেক। আমরা একইভাবে মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু তারেক পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিল না, যার জন্য তারেক আলিম পরীক্ষায় ফেল করে। কিন্তু ফেল করার পরেও এই বন্ধুটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমরা একই গ্রামের ছেলে, একই গ্রামে বড় হয়েছি। তারেক আর আমার সাথে সম্পর্কটা একেবারে, আমার মামার যে 5টা ভাই আছে আমি তারেককে আমার আরেকটা ভাই মনে করি। ওই হিসাবে তারেকের সাথে আমার চলাফেরা, একটা দিন আমি তারেককে না দেখলে থাকতে পারতাম না। কিন্তু আমি যখন আমার কক্সবাজার ছেড়ে চট্টগ্রামে চলে যাচ্ছি পড়াশোনার উদ্দেশ্যে, আমার আর কারোর জন্য চোখে পানি আসেনি। আমার বাবা মা ইভেন হচ্ছে আমার ভাই, কারোর জন্যই আমি কাঁদি নাই। যখনই আমার বন্ধু তারেকের কথা মনে হচ্ছিল, আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। আমি বাসে উঠে যাওয়ার পরেও তারেককে এত পরিমাণে মিস করতেছি, আমার মন চাচ্ছিল যে মাঝপথে আমি বাস থেকে নেমে আর একটা রাত অন্তত আমার এই বন্ধুটার সাথে ঘুমাই। যাই হোক, তারপরেও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা করতে হবে এই উদ্দেশ্যে আমি তখন চট্টগ্রামে চলে আসি এবং সেই পলিটেকনিক্যালে ভর্তি হই। তো ওখানে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পর পড়াশোনা করতেছি। তো করতে করতে আমার যাতায়াত ব্যবস্থাটা অনেক বেশি দূরত্ব হয়ে যায়। আমার মামার বাসা থেকে কলেজে যাওয়া আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এত দূরে গিয়ে কলেজ করা মানে কেমন জানি। তখন আমি আমার বন্ধুদের সাথে ফার্স্ট ইয়ার থেকে আমি তখন সেকেন্ড ইয়ারে উঠি, এবং সেকেন্ড ইয়ার ওঠার পর তখন বন্ধুদের সাথে আলোচনা করলাম যে কী করা যায়। এখন দেখা যায় আমি তো এখানে ঠিকমতো মামার বাসা থেকে আসতেই পারি না, যাতায়াতের জন্য আমার অনেক কঠিন হয়ে যায়। সো তোরা যদি আমার জন্য কিছু একটা করতে পারিস। আমার অনেক বন্ধু ছিল তখন, অনেকেই বলতে যদি লজিং থাক, মানে লজিং বাসার কথা বলে, কিন্তু লজিং বাসায় থেকে কারো বাসায় থেকে পড়াশোনা করাটা মানে আমার কাছে তখন বিষয়টা যেন একটু কেমন মনে হচ্ছে, মানে ভালো লাগতেছিল না আর কি, যে কারো বাসায় থেকে পড়াশোনা করব বা এটা যেন একটু কেমন কেমন লাগতেছে, মানে ভালো লাগে না। এবং ভালো না লাগার পরে আমি তখন আম্মুর সাথে মোবাইল ফোনে কথা বলি। আম্মুকে তখন বলে যে আম্মু এই ঘটনা, আমি তো মামার বাসা থেকেই পড়তাম, কিন্তু মামার বাসা থেকে আমার কলেজ তো মা অনেক দূরে। তো দেখা যায় এত দূরে গিয়ে ক্লাস করা আমার কাছে মাইটা ভালো লাগতেছে না। সো আমি চাচ্ছিলাম যে ওইখানে কোনো কিছু একটা করার জন্য কলেজের আশেপাশে। তখন আম্মু আমাকে বললো যে ঠিক আছে। আমি তখন আম্মুকে বললাম যে আম্মু আমি একটা মেসে উঠে যাই, কারণ মানে আমি একটা মেস ভাড়া করি এবং ওইখানে আমাকে আসলে কেউ নতুন অবস্থায় কোনো মেসে নিচ্ছেও না। তো আমি তখন পরিকল্পনা করলাম যে আমি নিজে একটা মেস নিব, একটা মেস নিব এবং প্রয়োজনে আমি পরিশেষে কিছু মেস মেম্বার ওখানে উঠাবো। বাট আমি তখন প্রথমত আমি একাই থাকতে শুরু করব। এটা বললাম আম্মু আমাকে আমার জন্য তখন কিছু টাকা পাঠায় এবং আম্মুর টাকা দিয়ে আমি তখন একটা মেস ভাড়া করি, এবং মেস ভাড়া করার পর আমি তখন এখানে থাকি। কিন্তু আমি আর বন্ধুবান্ধব পাই না। অনেক খোঁজাখুঁজি করার পরে আমি আরও 2টা ছেলে পাই, এবং ওরা দুজনেই হচ্ছে চিটংয়ের বাসিন্দা ছিল এবং চট্টগ্রামেরই। ওদেরও ঠিক একই অবস্থা, ওদের এখান থেকে বাসা থেকে কলেজ অনেক দূরে। তো আমার 2টা বন্ধুকে নিলাম, এবং তারা তখন সবেমাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, ছোট। বাট ছোটো হওয়ার পর আমি তাদেরকে বন্ধুর মতো দেখতাম, যেহেতু একই রুমে থাকতাম।
যাই হোক, ওদের সাথে থেকে দেন আমি তখন পড়াশোনা করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই যাচ্ছি। এরকম করতে করতে মানে আমার একটা সমস্যা দেখা দেয় বলতে, এই কলেজে ভর্তি হওয়ার পরে আমি যখন মেসটা ভাড়া করার পরে শর্ট প্যান্ট যেটা আমার ছিল, তো শর্ট প্যান্ট শুকাইতে দিলে না শর্ট প্যান্ট পাওয়া যেত না। আমরা তো গ্র্যান্ড পরে থাকতাম, মানে একদম নিচের পরে থাকতাম। তো ওই রুমের ভিতরে আপনার আলোটা খুব বেশি একটা পড়তো না, গ্র্যান্ড ফ্লোরে আলো খুব বেশি একটা পড়তো না। তো দেখা যায় কি যে ওইখানে আলো না পড়ার কারণে কাপড় চোপড় যখন শুকাইতে দিতাম, তো ওই কাপড় শুকাইতো না, যার জন্য আমরা বাসার ছাদের উপরে কাপড় শুকাইতে দিতাম। কিন্তু যখনই কাপড় ওখানে শুকাইতে দিতাম দেখতাম যে মানে আমার শর্ট প্যান্ট পাওয়া যেত না। আমার বন্ধুরা সবাই শুকাইতে দিত, ওদের সব থাকতো, বাট আমার এক সময় শর্ট প্যান্ট, এক সময় গেঞ্জি, মানে কিছু না কিছু একটা থাকতো না, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে শর্ট প্যান্টগুলো থাকতো না। তো এটা তখন আমাকে খুব বেশি মানে প্যারা দিচ্ছিল যে এরকমটা হবে কেন, মানে এটা তো হওয়ার কোনো কারণ নাই, বা এটা মানে কেন হবে বুঝতে পারতেছিলাম না। এরকম করে অনেক দিন পর্যন্ত কেটে গেল। পরের দিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, মানে জমিদারকে জিজ্ঞেস করলাম যে এমন ঘটনা কাকা, কাপড় শুকাইতে দিলে ভালো কথা, কিন্তু কাপড়ের একটা দুইটা কাপড় পাই না, ওইগুলো কে নিয়ে যায়? উনি তখন আমার সাথে খুব রাগারাগি করে, হ্যাঁ এটা কোনো কথা বললা? আমার বাড়িতে কখনো কোনো দিন এই কোনো মানুষ, বাইরের কোনো লোক আমার বাড়িতে এলাও না, বাইরের কোনো লোক আমার বাড়িতে ঢুকতে পারে না। সো এটা তুমি কি বললা যে তুমি কাপড় যদি ছাদে শুকাইতে দাও এটা পাও না? এটা এরকমও হতে পারে যে বাতাসে মনে হয় কোথাও নিয়ে যায়। তাই আমি তখন বললাম যে না কাকা, সিফটি ফিন দিয়ে কাপড় শুকাইতে দিই। তো সিফটি ফিন দিয়ে যখন কাপড় শুকাইতে দিই তাহলে তো বাতাসে উড়ে যাওয়ার প্রশ্নই আসে না, বাতাসে উড়ে কোথায় নিয়ে যাবে? আসলে এরকম কিছুই না, বাট আমি আমার কাপড় খুঁজে পাই না, মানে কোথায় যে ওইখানে শুকাইতে দিলে পরে আর পাওয়া যায় না। ওই তখন আমাকে বলে যে হতেও পারে যে এটা হয়তো অন্য কোনো কারণ, বাট তুমি খোঁজো পেয়ে যাবা, মানে আমাকে এরকম করে বোঝায়। এরপরে এভাবেই প্রায় অনেক দিন পর্যন্ত চলে গেল। আমার প্রায় আমি তখন আর শর্ট প্যান্ট ওখানে শুকাইতে দিতাম না, বিশেষ করে শর্ট প্যান্ট যেদিন শুকাইতে দিই ওই দিন শর্ট প্যান্ট পাওয়াই যাবে না, মানে ওই দিন ওইটা আর পাবোই না। অন্য কিছু কম নিলেও শর্ট প্যান্টটা পাইলে নেওয়া যায়। যাই হোক, এর মতো অবস্থায় প্রায় মাসখানিকের মতো কেটে গেল। তো মালিকের একটা মেয়ে ছিল, ওনার নাম ছিল হচ্ছে মুক্তা। ওই মেয়ের বিয়ে হয়েছে এবং সে হচ্ছে তার বাপের বাড়িতেই থাকে, এবং তার স্বামী ঘর জামাই থাকে, ওই পেশায় ঘর জামাই থাকে। তার স্বামী হচ্ছে একটা ব্যাংকে চাকরি করে, একজন ব্যাংকার। তো ওই মেয়ে দেখলাম একদিন মার্কেটে যাচ্ছে। তো মার্কেটে যাওয়া অবস্থায় আমি দেখলাম যে তার আরও মানে ওনার ঘরেও একটা মেয়ে হয়েছে, মানে ওনার একটা বেবি আছে, বেবিকে নিয়ে মার্কেটে যাচ্ছে। তো এমন তো অবস্থা আমি দেখলাম যে উনি আমার টি শার্টটা পরে আছে, মানে আমার যে টি শার্টটা না মানে হারাই ফেলছিলাম বাসার ছাদে শুকিয়ে দিয়ে, ওই টি শার্টটা উনি পরে মার্কেটে যাচ্ছে। তো আমি তখন সবেমাত্র মানে কলেজ থেকে আসলাম, আসার পরে মানে বাসার সামনে দেখলাম যে অবস্থা, উনি বেরিয়ে যাচ্ছে। এটা দেখার পরে তখন আমার কাছে মানে মালিকের মেয়ে, জমিদারের মেয়ে, এখন মানে হুট করে কি জিজ্ঞেস করবো বা কি, ওইটাও আমার মানে কিছু জিজ্ঞেস করলাম না। জিজ্ঞেস না করার পরে উনি তখন চলে গেল। এবং আমি তখন বাসায় গিয়ে চিন্তা করতেছি এবং ভাবতেছি যে অন্য যারা আছে তাদেরকে বলবো কিনা, মেসে অন্য যে পোলাপাইন আছে তাদেরকে বিষয়টা জানাবো কিনা। আবার এও ভাবতেছি জানানোর পরে পোলাপাইন তো অনেক খারাপভাবে চিন্তা করবে যে মালিকের মেয়ে হয়তো তোরা পছন্দ করে বা কোনো না কোনো কারণ এটা মনে করতে পারে। আবার আমি এও চিন্তা করলাম যে একই গেঞ্জি তো হতে পারে না, মানে আমার গেঞ্জি এটা তো হতে পারে না, এবং মানে এরকম হতে পারে যে অন্য কোনো ব্র্যান্ডের বা আমারই মতো সে গেঞ্জি পরছে বা কিনছে, এরকমটা তো হতে পারে। তো এরপরে আমি তখন রাত 10টা বা আনুমানিক আমার বন্ধুরা আমি তখন বললাম যে দেখ দোস্ত, ওইখানে কাপড় শুকাইতে দিলেই পাই না। ও আমার তখন হঠাৎ করে একবার বলতেছে কাপড় শুকাইতে দিতে তুই পাহারা দিলেই তো পাবে, কাপড় তো আর মানে শুকাইতে দিলে সাথে নিয়ে যায় না। তো একদিন আমি করলাম কি, এর পরের দিনে আমি তখন সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে বলতে আসর নামাজের অনেক পরে আমি তখন কাপড় ধুইলাম। আমার টার্গেট হচ্ছে যে নিলে তো ওই টাইমই নিয়ে যাবে, মানে সন্ধ্যার পর তো আমি কাপড় নিয়ে আসবো জানে, সো 1 ঘন্টার মধ্যে কাপড় নিয়ে যাবে। তো আমি তখন কাপড় শুকাইতে দিলাম। আমি তো জানি বাড়িওয়ালার মেয়ে কিছু একটা করবে, যেতে সে আমার একবার আমার সেম টি শার্ট আমি তার গায়ে দেখলাম। শুকাইতে দিয়ে বাসার ছাদের যে একটা দরজা আছে, দরজার পিছনে আমি তখন গোপনে দাঁড়ায় আছি। বেশি না ভাই, কাপড়টা শুকানো দিয়ে আমার প্রায় 10 মিনিট পরে সে ধুপ করে এসে আমার শর্ট প্যান্টটা নিয়ে চলে যাচ্ছে। আমি তাকায় আছি, আমি পিছন থেকে যে ডাক দিব মানে দৌড়ে এসে যে শর্ট প্যান্টটা টান দিয়ে সে নিয়ে চলে যাচ্ছে। মানে আমি যে তারা ডাক দিব মানে ওইরকমও আমার নাই আর কি, যে ডাক দিব যে আপনি আমার শর্ট প্যান্ট কেন নিয়ে যাচ্ছেন বা কিছু একটা, না, সে নিয়ে চলে গেছে। তো এই দৃশ্যটা দেখলাম, দেখার পরে তো আমি কনফার্ম হয়ে গেলাম যে তিনি এই কাজগুলো করতেছে। পরে আমি সন্ধ্যার পরে আমার কাপড় চোপড় সব নিচে নিয়ে আসলাম। আমি এটা কাউরে জানাইলাম না এই মর্মে যে জানাইলেই জিনিসটা জানাজানি হয়ে যাবে, এটা শেষের দিকে আরও খারাপ দেখা যাবে। যেহেতু জমিদারের মেয়ে, হয়তো আমাদেরকে বাসা থেকে বেরো করে দিতে পারে, কারণ জমিদার তো চাইবে না যে তার মেয়ের সাথে কারো না কারো খারাপ সম্পর্ক থাকুক, এরপর ওই বাড়িতে সে রাখবে কাউকে। তো যার জন্য এর 2 দিন পরে আমি তখন বিকেলবেলা বাসার ছাদে গেলাম। এমনি আমি কিন্তু খুব বেশি একটা ছাদে যাই না, মানে অনেক বেশি একটা যাই না, বাট ওই দিন বিকেলবেলা বাসার ছাদে গেলাম। যাওয়ার পরে আমি এক কর্নারের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছি। এক পর্যায়ে দেখলাম যে মেয়েটা উঠছে হাতে একটা বই নিয়ে, ওই বাড়িওয়ালার মেয়েটা মুক্তা,
মুক্তা আপা হাতে একটা বই নিয়ে উঠছে। আমি জানি না তিনি আমার সিনিয়র হবে না জুনিয়র হবে, ওইটুকু আমি জানি না। বয়স আমার কেমন হবে, তবে দেখে মনে হয় যেন আমার সমবয়সী এরকমই হবে। বাসার ছাদে উঠছে, উঠার পরে কর্নার ভিতরে আবার ফুলের টপ লাগানো আছে। বিকেলবেলা তো ওই ফুলের টপের মাঝখানে বসে উনি তখন হচ্ছে ওই বইটা পড়তেছে। এটা আমি দেখলাম। যখন দেখলাম যে উনি বই পড়তেছে, আমি তখন চিন্তা করতেছি কী করব। একবার ভাবতেছি ওনার কাছে যাব, ওনাকে ডেকে জিজ্ঞেস করব যে এমন এমন ঘটনা, আপনি আমার কাপড় কেন নিয়ে যান। আবার ভাবতেছি যে কি মনে করে, মানে উনি চুরি করছে, বাট আমি তো ওনারে চোর সাব্যস্ত করতে পারতেছি না। মানে ওনাকে যে আমি চোর বলবো এটা বলতে আমার ভয় লাগতেছে, যে আমি ওনাকে চোর বলবো এটা আমি খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি এখন আস্তে আস্তে ওনার কাছে গেলাম। কাছে গিয়ে বললাম যে মুক্তা আপা কী পড়তেছেন। পরে বলে বই পড়তেছি, পড়বেন? সাতকাহন, মানে সাতকাহন একটা বই ছিল, ওটা পড়ে। আমি তখন বললাম যে তো আমাকে একটু দিবেন নাকি, একটু পড়বো। পরে আমাকে বলে ভালো কথা, তো নিলে আপনি নেন। তো আমাকে তখন বইটা উনি দিল, মানে দিয়া বলতেছে ঠিক আছে আপনি এটা পড়েন। তো ওনারে যে আমি ডিরেক্টলি বলবো এটা পারি নাই। পরে ওনার বইয়ের লাস্টের পিসটায়, একদম শেষের পিসটায় আমি তখন জিনিসগুলো লিখলাম যে আপনি যে টি শার্টটা পরছিলেন ওই দিন মার্কেটে যাওয়ার সময়, এটা আমার টি শার্ট আমি জানি। এবং এর পরের দিন আমি কাপড় শুকাইতে দিছি সন্ধ্যার সময়, আপনি আপনাদের বাসায় হচ্ছে এরকম মানে ছাদের দরজার পিছনে দাঁড়াইছিলাম, আপনি যে আমার শর্ট প্যান্টটা নিয়ে দৌড় দিয়েছেন এটাও আমি দেখছি, বাট এগুলো আপনি কেন করতেছেন। এটা বলে আমি জাস্ট ওই বইটার ভিতরে মানে লাস্টের পিসটা এটা লিখছি। লিখে এর পরের দিনে কলেজে যাওয়ার সময় আমি ওনার বাসায় গেছি, মানে কলিং বেল টিপসে। আমি জানি ওই সময় বাড়িওয়ালা বাসায় থাকে না, ও একাই থাকে, এবং ওনার মাও জব করে, তিনিও তখন বাইরে থাকবে। পরে দরজা খুলছে, খোলার পর আমি বললাম মুক্তা আপা বইটা তো পড়লাম। পরে বলে বইটা আমাকে বিকেলে দিন। আমি বললাম এখন নিয়ে যান। বলে না এখন আপনি বিকেলে দিন। মানে কেন সেটা বললাম জানি না, আমার কাছে মনে হয় যে রুমের মধ্যে কেউ ছিল, এই জন্য সে বইটা নিতে রাজি হলো না। যাই হোক, আমি তখন বইটা আবার নিয়ে আসলাম। এনে আমি তখন বইটা রেখে আমি কলেজে গেলাম। কলেজ শেষ করে বিকালবেলা অ্যাট এ টাইমে আমি বইটা নিয়ে সাথে গেলাম, দেখি সে আরেকটা বই পড়তেছে, মানে অন্য আরেকটা বই নিয়ে এসে পড়তেছে। আমি তখন গিয়ে বললাম যে মুক্তাপা বই তো পড়া শেষ, বইটা নিয়ে যান। তো সে আমাকে বলো ওমা একদিনে পুরোটা বই পড়ে ফেলছো, অ্যান্ড তুমি তো আমাকে মানে এক রাতের মধ্যে পুরো বই পড়া শেষ, আমার তো অবাক। আমি বললাম যে না, বইয়ের যে অংশটুকুন পড়ার সেই অংশটুকুন পড়ছি, আর বইটা আপনাকে দিয়ে দিলাম। তো বলো আচ্ছা ঠিক আছে ওখানে রেখে যাও। আমি তখন টপের উপরে বইটা রেখে চলে আছি, বাট আমি তখনও বলতে সাহস পাচ্ছিলাম না যে বইয়ের পিছনে আমি কিছু একটা লিখে আসছি। অনেক দূর পর্যন্ত আসার পরে ভাবলাম যে এটা যে আমি লিখলাম, ওনাকে না বললে বিষয়টা কেমন দেখাবে। দেখা যায় তিনি এটা পড়লো না, কোথাও রেখে দিল, অন্য কোনো লোক পড়ে ফেললো। অন্য কোনো লোক পড়ে ফেললে তো তখন তো আমার নিজেরই মান সম্মান যাবে, বা আমার হাতের লেখা ওটা তো একটা ঝামেলা হয়ে যাবে। দেন কী করবো, আমি আবার ওনার সামনে গেছি, সামনে গিয়ে দাঁড়ায় আসি, একদম ফিলের মতো দাঁড়ায় আসছি, কোনো কিছু বলতেছি না। উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে কি কিছু বলবেন। আমি বললাম যে বলবো, কিন্তু বলতে তো সাহস পাচ্ছি না। পরে আমার বলে কি বলার বলে ফেলেন, এরকম ভয় নিয়ে কথা বলা যায় না, মানে এরকম ভয় নিয়ে থাকা যায় না, আপনি যেটা বলেন আপনি বলেন। আমি তখন বললাম আসলে আপনার ওই বইয়ের পিছনে আমি কিছু কথা লিখে দিছি, যদি পারেন লেখাগুলো একটু পড়েন। এটা বললাম তখন দৌড়ে চলে আসছি। আমি 3 দিন পর্যন্ত বাসার ছাদে যাই না, কারণ আমি জানি বাসার ছাদে যেহেতু এটা ঘটনাটা ঘটে আসছি, বাসার ছাদে আমি যাই না। এরপরে হইল কি, উনি তখন করলো কি আরেকটা বই, এটা নিয়ে 3 দিন পরে একদিন দুপুরবেলা, মানে উনি কিন্তু বাসার ছাদ থেকে তাকায় আছে, বা ওনার দরজা থেকে দাঁড়িয়ে আছে যে আমি কলেজ থেকে আসছি 2টার দিকে। কলেজ থেকে আসার পর আমি তখন এসে আমার কলিং বেল টিপলাম, আমি তখন খুললাম। মানে আমি দরজা খুলতে ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ ওই সময় আমার রুমে কেউ ছিল না, আমি একাই থাকার পর উনি বলে আরেকটা বই পেয়েছিলাম আপনার জন্য, এবং ওই বইটা অনেক ভালো পড়েন, এবং বইয়ের শেষের পিসটায় আপনার উত্তরটা দেওয়া আছে, মানে কথাগুলোর উত্তরটা দেওয়া আছে। এই কথাটা বলি তখন বইটা আমাকে দিয়ে তিনি তখন চলে গেল। তো চলে যাওয়ার পর আমি তখন বইয়ের সাথে ওখানেই বসে বই শেষের পিসটায় হাত দিলাম। উনি লিখলো যে আপনাকে আমার খুব পছন্দ হয়, আমার আপনাকে অনেক ভালো লাগে, এবং আপনার ড্রেস আপ, আপনার চলাফেরা, আপনার বডি ফিটনেস সমস্ত কিছু আমাকে অনেক বেশি পাগল করে তোলে, যার জন্য আমি মানে আপনাকে হচ্ছে এগুলা নিয়ে গেলাম, আমার খুব পছন্দ, এগুলোর ঘ্রাণ আমার ভালো লাগে, এই জন্য আমি নিলাম। অ্যান্ড যদি আপনার প্রশ্নের জবাব দিতে হয় আমি এখানে ফোন নাম্বার দিলাম, আমার নাম্বারে কল দিতে পারেন, এটা আমার নাম্বার। এই বলে সে তখন মানে বইটা আমাকে দিল। দ্যাট আমি তখন চিন্তা করতেছি কী করব। রাত্র হয়ে গেল, বন্ধুরা সবাই ঘুমিয়ে গেল। আমি তখন ভাবলাম যে ফোন কি দিব নাকি দিব না। এমন করতে করতে নিচ থেকে তাদের মানে ছাদে উঠবো, যত রাতে হোক ছাদে উঠে তারা কল দিব, কারণ রুমে কল দিলে তো বন্ধুরা শুনে ফেলবে, বা এই জন্য ছাদে গেলাম। রাত তখন প্রায় 12:30 মতো বাজে। ছাদে গিয়ে আমি তখন তার নাম্বারে কল দিলাম, ওই তো বাসায় আছে, নাম্বারে কল দিলাম। কল দেওয়ার পরে অনেকবার কল দিচ্ছি, বাট একটা পর্যায়ে হঠাৎ করে আমি দেখলাম যে মানে কল দিতে মানে আমার কলগুলো চলতেছে, আমি 1-2টা না প্রায় 5-6টা মতো কল দিছি। একটা পর্যায়ে দেখলাম যে সে এরকম মানে ফোনটা নিয়ে কল বাজতেছে, এরকম মোবাইলটা হাতে নিয়ে সে বাসার ছাদে চলে আসছে, মানে হচ্ছে মুক্তা বাসার ছাদে চলে আসছে। মানে আমি তখন তার সামনে, সেও আমার সামনে, আমি তাকে ফোন দিচ্ছি, মোবাইল তার হাতে।
আমাকে দেখি সে মানে জাস্ট সারপ্রাইজ। চাঁদের আলো ছিল তো, চাঁদের আলো থাকার কারণে আমাকে স্পষ্ট চিনে যাচ্ছে। বাসা সে খুব সারপ্রাইজ, সে ছাদের দরজা লাগাই দিল। লাগিয়ে দেওয়ার পরে আমি তখন মানে কি হাসবো না কি করব, মানে এরকম একটা সিচুয়েশন যে সে হঠাৎ করে বাসার ছাদে উঠে গেল, আমি তারে কল দিলাম, আমার মনে হয় সে দেখছে যে আমি ছাদে আসছি, এরকম কিছু একটা। পরে আমি মানে নিচের দিকে তাকাইছি, আমাকে বলে এত রাতে একটা বিবাহিত মেয়ের মোবাইলে কল দিলে সে বাসায় থেকে কীভাবে কলটা রিসিভ করবে বলেন তো। আমি তখন বললাম, ও আচ্ছা, আমি বুঝতে পারি না যে তার সাথে তার হাজব্যান্ড ঘুমায়। তো আমাকে বলো, তো আপনি এত রাতে বাসার সাথে কেন? আমি বললাম, তো আপনিও তো জানেন মেসে থাকি, সবাই একসাথে, ওইখানে থেকে কি আর আপনার সাথে কথা বলা যাবে? পরে হাসতে হাসতে বলতেছে চলেন গিয়া বসি। তো সে আবার দরজাটা লাগাই দিছে, মানে ছাদের উপর থেকে দরজাটা লাগাই দিছে। তো আমি তখন যাওয়ার পরে বললাম যে আপনি যে এভাবে আপনার হাজব্যান্ডকে রেখে রুমে রেখে চলে আসলেন, তো ওই বেটা যদি ঘুম থেকে ওঠে তাহলে কি হবে? উনি আমাকে বলতেছে যে ও সকালের আগ পর্যন্ত ঘুম থেকে উঠবে না। মানে ওনার হাজব্যান্ড অনেক মোটা ছিল এবং কালো খাটো ছিল, খুবই অসুন্দর একটা লোক ছিল। যাই হোক, আল্লাহ যারা যেরকম বানায় আর কি, আমার দৃষ্টিতে খুব একটা ভালো লাগে না। তো আমাকে বলতেছে সেই সকালের আগে ঘুম থেকে কোনোভাবেই উঠবে না, তার কেউ ডাইকেও ঘুম থেকে উঠাতে পারবে না। সো এই নিয়ে টেনশন করে লাভ নাই। আমি তখন বললাম যে কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব। বলে মনে করবো যদি আপনি করে বলেন, তুমি করে বললে মনে করবো না। তো একেবারে মধ্যরাত, মানে বুঝতেই পারেন শহরের নীরবতা, মাথার উপরে খুব বড় আকার একটা চাঁদ, সব কিছু মিলে খুব ভালো লাগতেছে। আর পলিটেকনিক্যালের এরিয়াগুলো অনেক সুন্দর হয়, যার জন্য ভীষণ ভালো লাগছে। পরে আমি বললাম যে আপনার বাবার এই বিল্ডিং, আপনি তো এই বিল্ডিংয়ের মালিক এবং আপনার কোনো ভাই বোন আমি যতদূর জানি আর কি। বলে হ্যাঁ। তো আমি বললাম যে আপনিও দেখতে অনেক সুন্দর, উঁচে লম্বা ফর্সা, সব দিক থেকে খুবই পারফেক্ট, কিন্তু আপনি কেন এরকম একটা লোককে বিয়ে করলেন? মানে আপনার হাজব্যান্ড এরকম একটা লোক, উনি যেহেতু বলছেন যে উনি তো আগেই ওনার হাজব্যান্ডের বিপক্ষে আমাকে বললো, তো সেই জায়গা থেকে আমি তখন সুযোগ নিয়ে বললাম আর কি যে এরকম একটা লোককে আপনি কেন বিয়ে করলেন? দেন আমাকে তখন বলতেছে আসলে আমি তো বিয়ে করি না, আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। অনেক কম বয়স আমার পরিবার জোর করে আমাকে এই লোকটার কাছে বিয়ে দিয়ে দেয়, এবং তিনি একটা ব্যাংকের ম্যানেজার, একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। তো যার জন্য আমার পরিবার জোর করে তার কাছে আমাকে বিয়ে দেয়, বাট আমি কোনোভাবেই রাজি ছিলাম না। তাকে বিয়ে করার পরে আমি আমার পরিবারের সাথে অনেক ঝগড়া করি, বাট কোনো কাজ হয় না। একবার যে আমি পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিই শুধু ওর সাথে সংসার করব না বলে। কিন্তু তারপর আমার পরিবার আমাকে মানেনি। আমি 3 মাস পর্যন্ত আমার বাসা থেকে পালিয়ে আমার খালাম্মার বাসায় লুকিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার খালাম্মার বাসা থেকে এনে আমার পরিবার আমাকে একইভাবে এই লোকের কাছেই দিয়ে দিল। এবং শেষ পর্যন্ত চিন্তা করলাম আমি আর কি করব, আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। যখনই আত্মহত্যার চিন্তা ভাবনা করলাম, ঠিক তখনই বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে। তো ভাবলাম যে আমি নিজে মরে যাবো, এটা ভালো কথা, কিন্তু যে বাবুটা দুনিয়াতে আসেই নাই আমি তাকে কেন মেরে ফেলবো? সে তো অবৈধ না, সে তো বৈধ। এটা মনে হওয়ার পরে ভাই শুধু বেবিটার কথা চিন্তা করে আমি আর আত্মহত্যা করলাম না, এবং এক পর্যায়ে বেবিটা দুনিয়াতে চলে আসলো। বাবু যখন চলে আসলো তখন তো আর আসলে মানে কী করব, বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চার মুখের দিকে তাকিয়েই সমস্ত কিছু সহ্য করে ওর সাথে সংসার করে যাচ্ছি। আমি তখন বললাম, তো এই বিষয় নিয়ে আপনার পরিবার? ও বলে যে না, আমার পরিবার এরকম সেন্সিটিভ যে তারা কখনোই মানে যার কাছে বিয়ে দিচ্ছে তার কাছে আমাকে সংসার করতে হবে, এবং আমাদের পরিবারে এরকম কোনো সিস্টেম নাই যে একটা লোককে ছেড়ে আরেকটা লোককে বিয়ে করবেন, বা কাউকে ছেড়ে কাউকে বিয়ে করা, ওরকম সিস্টেম আমাদের পরিবারে নাই। যার সাথে আপনি এরকমভাবে হবেই না, যার কাছে পরিবার বিয়ে দিয়েছে, আপনার দুঃখ হোক, কষ্ট হোক, বা যত যাই হোক, আপনাকে তার সাথেই সংসার করতে হবে। অন্য কারো কাছে যেতে পারবেন না। তো কথাগুলো শোনার পরে আমার তখন খুব খারাপ লাগলো যে কী আর করা। আমি তখন অনেকক্ষণ ধরে তার সাথে কথাবার্তা বললাম, এবং শেষের দিকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে মুক্তা, একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু না মনে করো? বলে কিছু মনে করেন, আপনি বলেন না। আমি বললাম যে মানে তুমি আমার এরকম শর্ট প্যান্টগুলো নিয়ে যাও, বা আমার কাপড় চোপড় ছাদ থেকে নিয়ে যাও, এই বিষয়টা আমার কাছে কেমন লাগে বলো তো? আমাকে বল, আসলে যেদিন তুমি আমাদের বাসায় ফার্স্ট উঠছিলা ওই দিন সিসি ক্যামেরা তোমাকে দেখছিলাম, এবং দেখার পর আমার খুব ভালো লাগছিল। আমার এক দেখায় মনে হলো যে যদি জীবনে এরকম একটা ছেলে পাইতাম, তারই বিয়ে করে তার সাথে জীবনের বাকি সময়টা কাটাইতাম। কিন্তু আমার পরিবার তো আমাকে এমন একটা মানুষের কাছে বিয়ে দিল যার কাপড়গুলো দেখলে আমার কাছে মনে হয় যেন আলিফ লায়লার ওই দৈত্যের মতো। এত মোটা মোটা কাপড় এবং দেখতে এত অসুন্দর, কালো খাটো, এরকম একটা ছেলে মানে কোনোভাবেই আসলে আমার সাথে যাচ্ছিল না। যার জন্য শেষ পর্যন্ত আমি কী আর করবো, আপনাকে তো আর পাবো না, যার জন্য আপনার পোশাক আশাকগুলো নিয়ে যাচ্ছিলাম। এগুলো নিয়ে মাঝে মাঝে একটু শান্তি পাই, ওগুলোর দিকে তাকে, এবং এগুলোর ঘ্রাণ নেই। আমি তখন বললাম, এটা কি ভালো দেখায়? বলে ভালো কি খারাপ তা তো জানি না, আমার জীবনটাই তো একটা বিনষ্টের জীবন। এমন করতে করতে ভাই কখন কথা বলতে বলতে যে ফজর আজান দিয়ে দেয় আমি আসলে বুঝতেই পারি নাই। ফজর আজান দেওয়ার সাথে তো আমাকে বলতেছে যে আমার হাজব্যান্ড উঠবে না, ঠিক আছে, কিন্তু আমার বাবা উঠে যাবে। এখন বাবা উঠে যদি আমাদের মেন দরজা খোলা পায় তাহলে খুব মানে খারাপ হয়ে যাবে, আমি চলে যাই এবং আপনিও চলে যান, কারণ বাবা ফজর নামাজ পড়ে সাদে হাঁটতে আসবে, এবং এত সকালবেলা আপনাকে সাদে দেখলে বাবা খুব রাগ করবে, আমরা ফোনেই কথা বলবো দিনের বেলায়।
এটা বলার পরে ও তখন বাসা থেকে নিচে নেমে গেল, তার বাসায় গেল, এবং আমিও তখন আমার বাসা থেকে মানে ছাদ থেকে নেমে আমার রুমে গেলাম। রুমে যাওয়ার পরে জাস্ট চিন্তা করতেছি, সারা রাতে তো সজাগ, মানে ঘুমাই গেছি, আর ঘুম থেকে উঠতে পারি নাই। উঠতে না পারার কারণে আমি ক্যাম্পাসেও যাইনি, কলেজে যাইনি, এবং দুপুর 11টার দিকে 12টার দিকেও তখন আমাকে কল দেয় মুক্তা। কল দিয়ে বলে, কী করেন, খাইছেন? আমি বললাম যে না। বলে, ঘুম থেকে উঠছেন কখন? আমি বললাম মাত্র। বলে, কেন? আমি বললাম সারা রাতে তো বাসার ছাদে। বলে, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসেন। আমি বললাম কেন? বলে, আব্বা আম্মা, আমার হাজব্যান্ড কেউ নেই, বাবু আর আমি আছি, রান্না করছিলাম আপনার জন্য। আমি বলি, এটা কোনো কথা হইলো? বলে, তাড়াতাড়ি আসেন, রান্না হয়েছে, এবং লেট করেন না, কারণ আব্বু একটু পরে চলে আসবে, তাড়াতাড়ি আসেন, আব্বু লাঞ্চ করার জন্য বাসায় আসবে। তখন আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি। পরে আমি ওদের বাসায় গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওরে বাবা, টেবিলের উপরে একেবারে রাজকীয় খাবার বিছিয়ে রাখছে, মানে খাবারের গ্রানে মনে হয় আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, পরে বসলাম, বসে ও আর আমি দুজনেই মোটামুটি, বাবুটাও ছিল, একদম পেট ভরে খাইলাম, ভীষণ ভালো লাগলো, অনেক ভালো লাগলো। এরপরে ওই দিন রাতে রাত 11টা বাজে আমাকে আবারও কল দিয়ে বললো বাসার ছাদে চলে আসেন। তো আমি তখন বাসার ছাদে চলে যেতাম। এরপর দেখা যায় প্রতিটা রাতেও আমাকে ডাকতো, এবং আমি বাসার ছাদে চলে যেতাম, এবং শেষ পর্যন্ত আমরা বাসার ছাদে একসাথে থাকার জন্য এখানে একটা খাট পর্যন্ত উঠাই, মানে যেটা আসলে প্লাস্টিকের খাট বলা চলে, মানে প্লাস্টিকের ফোমের মতো। এইটা জাস্ট ওইটার উপরে আমরা ঘুমাইতাম, মানে গিয়া দুজনে বাসার ছাদে ঘুমাইতাম, এবং আবার ওইটাকে মানে প্যাকেটিং করে, মানে প্লাস্টিকের তো মানে ভিতরে পাম্প দেওয়া, এবং ওই পাম্পটা ছেড়ে দিয়ে ওইটাকে আবারও লুকিয়ে রাখতাম, আবারও মানে ঘুমানোর সময় পাম্প দিয়ে তারপরে ঘুমাইতাম। এই পাম্পিং বেডগুলো হয়তো অনেকেই চিনে, এই টাইপের ছিল। প্রতিটা রাতে এরকম করে তার সাথে ঘুমাইতাম, এবং মানে চলে যেতাম তার সাথে ঘুমাইতাম, এবং তার সাথে আমার সমস্ত রকমের শারীরিক সম্পর্কগুলো হতো। এরকম করে বেশ কয়েকটা মাস কেটে যায়, এবং কয়েকটা মাস কেটে যাওয়ার পরেই একটা সময় তখন বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট করে। যখন বাচ্চা কনসেপ্ট করে, ও আমাকে বলেছে আমার হাজব্যান্ডের সাথে আমার একটা রাতেও কোনো রকমের শারীরিক সম্পর্ক হয় নাই, এবং ও আসলে একটু অসুস্থ, ওনার হাজব্যান্ডের নাকি কী ধরনের একটা অপারেশন হয়েছে, এবং সেটার পর থেকে উনি এই ধরনের কাজ করেন না, বা স্বামী স্ত্রীর সম্পর্ক করেন, এটা টোটালি অফ আছে অনেকগুলো মাস ধরে, 1-2 মাস না, অনেকগুলো মাস ধরে ওনার স্বাস্থ্যের কারণে আর কি এটা অফ রাখছে। তো উনি বলে, একবারের জন্য আমার হাজব্যান্ডের সাথে আমার এই ধরনের কোনো কাজ হয় নাই, সো আমি এখন বেবি কনসেপ্ট করে ফেলেছি, আমি কি করব? এখন তো আমার কোনো কিছু করার নাই। আমি বললাম যে কী বলো, তোমার হাজব্যান্ডের সাথে তুমি ঘুমাও, প্রতি রাতেই ঘুমাও, তাহলে একবারও না? ও বলে না, এটা একবারও হয় নাই, ও তো জানেই। এখন আমি কি বলবো? আমার পেটে যেহেতু বাচ্চা আসছে, আমার বাচ্চার পরিচয়টা আমি কি দেবো? আমি তখন বললাম, তাহলে তুমি কি করতে চাও? ও আমাকে বলে, আমি জানি না। আমি তখন বললাম, শোনো, বেবিটা নষ্ট করে ফেলো, এবং বেবিটাকে নষ্ট করে ফেললে আর কোনো ঝামেলা থাকবে না। ও তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতে যে তুমি এত সহজে বাচ্চা নষ্ট করার কথা বলে ফেললা? তুমি জানো, একটা বাচ্চাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য আমি হাতির মতো একটা কালো মানুষের সংসার করে যাচ্ছি, আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আজ তুমি কিভাবে চিন্তা করলা যে আমি বেবিটাকে মেরে ফেলবো? আমি তখন বললাম, তার মানে মুখটা তুমি কি বলতে চাও? ও আমাকে বলে, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব। আমি বললাম, তারপর? ও বলে, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব, এবং ছেড়ে দেওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, এটা কীভাবে সম্ভব? এটা তো কোনোভাবে হতেই পারে না। তুমি হিসাব করলে এই বাড়ির মালিক, তুমি বাড়িওয়ালি, এবং আমি এই বাড়ির একজন ভাড়াটিয়া, এবং আমিও মাত্র পড়াশোনা করতেছি। আমার পরিবার এটা কখনোই মানবে না যে আমি তোমাকে পছন্দ করি, বা যাই হোক, আমার পরিবার এটা কোনোভাবেই মেনে নেবে না। ও তখন আমাকে বলে, আমি জানি না কী করবো না করবো, বাট তুমি আমাকে বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি কিন্তু মানে খুব খারাপ কিছু করে ফেলবো। আমি প্রয়োজনে এটা সবাইকে জানাই দিব, এবং আমি আত্মহত্যা করে মারা যাবো, সব চিঠিতে লিখে যাব। ওর সাথে খাটের উপর শুয়ে মানে ছাদের উপর শুয়ে কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ আমার মানে কেমন যেন খুব খারাপ লাগতেছে। আমি তখন বললাম যে, একটা কাজ করো মুক্তা, তুমি নিচে নামো, আমিও নিচে যাই, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই কথা বলে আমি তখন ওর সাথে নিচে নেমে আসলাম। নিচে নেমে আসার পরে ও রুমে গেল, আমি আমার রুমে আসলাম। আসার পর আমার হঠাৎ করে তখন আমার ওই বন্ধু তারেকের কথা মনে পড়লো। আমি যখনই কোনো বিপদে পড়তাম, আমার কাছে মনে হতো যেন তারেক আমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে। বন্ধুর কথা মনে হলো, এবং মনে হওয়ার পর আমি তোর সকালবেলা কল দিলাম তারেকরে। কল দিয়ে বললাম যে, দোস্ত দেখ, এমন এমন ঘটনা, তোর সাথে আমার একটু দেখা করা খুব প্রয়োজন। ও তখন আমাকে বলে, তুই গ্রামে আয়। আমি বললাম যে, না, এখন তো আমি কক্সবাজার যেতে পারবো না, আমার পড়া চলতেছে, তুই একটা কাজ কর, তুই চলে আয়। তো ওর যেতে ওই সময় কোনো কাজে নেই, বাড়িতেই থাকতো, ওর বাবাও বিদেশ থাকতো, টাকা পয়সার মোটামুটি খুব একটা অভাব ছিল না। পরে আমি বললাম যে, তুই চলে আয়, এবং তুই আসলে পর আমি তোর সাথে কথা বলবো। পরে ও তখন চট্টগ্রামে আসার পর আমি ওর সাথে তখন বসে বললাম যে, বন্ধু দেখ, এই ঘটনা মানে বিস্তারিত সমস্ত কিছু ওর কাছে ভেঙে মানে খুলে বলিয়ে যাই হয়েছে সব কিছু, এবং এখন আমি ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এখন কি করা যায়।
ও তখন আমাকে বলে, তাহলে তো ঘটনা খুব খারাপ, মেয়ের বাবা খুবই পাওয়ারি এবং খুবই পাওয়ারফুল একজন লোক, এই লোকের মেয়ের সাথে তুই এরকম ঘটনা ঘটাইলি এবং স্টিল তার এখনও হাজব্যান্ড আছে। যদি হাজব্যান্ড না থাকতো একটা বিষয় ছিল, বাট তার হাজব্যান্ড আছে এবং হাজব্যান্ড কখন বুঝে ফেলে যে তার পেটে বাচ্চা আছে, তাহলে তো খুব ঝামেলা হয়ে যাবে এবং এটা খুব দ্রুত কিছু একটা করতে হবে। আমি তখন বললাম কী করব? ও আমাকে বললো, তুই আমার মুখের দিকে তাকিয়ে একটা সত্য কথা বলতো। আমি বললাম হ্যাঁ বলবো। ও আমাকে বলে, তুই কি মেয়েটারে পছন্দ করিস? আমি বললাম অনেক পছন্দ করি। ও বলে, তুই তারে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ করবো, যদি তার বিয়ে না হইতো, বাচ্চা না থাকতো। ও আমাকে বলে, ও যদি তার হাজব্যান্ডকে ছেড়ে দেয় তবে কি বিয়ে করবি? আমি বললাম বন্ধু আমি জানি না রে। ও আমাকে বলে, আচ্ছা তুই ফোন দে, আমার সাথে কথা বলি। আমি বললাম দেখ আমি বুঝতে পারতেছি না কী করবো, আমাকে তুই ফোন দেন, আমি কথা বলি। পরে আমি ফোন করলাম, করার পর ও তখন রিসিভ করলাম। বললাম, মুক্তা, আমার একটা বন্ধু তারেক, যার কথা তোমাকে আগেও বলেছিলাম, ও কক্সবাজার থেকে আসছে, তোমার সাথে একটু কথা বলবে। তখন ঘড়ির সময় প্রায় 2টা থেকে 2:30টার মতো বাজতেছে। ও তখন বলে, আমি এখন ফোনে কথা বলতে পারবো না, আমার হাজব্যান্ড একটু পরে বাসায় চলে আসবে, বাবা অলরেডি বাসায় আছে, রাতের বেলায় রাত 11টা বা 12টার পর আমরা যখন ঘুমাইতে যাই, ওই তোমার বন্ধুকে ওই সময় নিয়ে আসো, আমি তার সাথে বাসার সাথেই কথা বলবো। আমি বললাম এটা কি ভালো হবে, ওকে ওইখানে নিয়ে যাও? ও বলে, সমস্যা না, তুমি নিয়ে আসো, কারণ ফোনে কথা বলা যাবে না। যাই হোক, ফোন কেটে দিল। বরাবর ওর কথা মতো, মুক্তার কথা মতো রাতের বেলায় আমি তখন তারেককে নিয়ে বাসার ছাদে গেলাম এবং বাসার ছাদে যাওয়ার পরে তারেক আর আমি বসলাম, মুক্তাও তখন আসছে। আসার পরে তারেক তো মুক্তাকে দেখে খুব অবাক হয়ে গেছে। মুক্তা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, শুধু সুন্দর না, আহামরি সুন্দরী ছিল, দেখতে খুবই মায়াবী চেহারা ছিল। তারেক তোর মুখের দিকে তাকে আমাকে বলতেছে, টান দিয়ে নিয়ে বলতেছে, দোস্ত মেয়ে তো অনেক সুন্দর। আমি বললাম সুন্দর হলে কী হয়েছে, ওর একটা বেবি আছে। বলে, ধুর বেটা, একটা বেবি আছে তো বাদ দে, মেয়ে বাড়িওয়ালি, বাড়ির মালিক, বাড়ির দাম কয়েক কোটি টাকা, মেয়ের কোনো ভাই নাই বোন নাই, একটা বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কী হয়েছে বেটা? এত সুন্দর একটা মেয়ের বিয়ে করে তুই এলাকাতে নিলে সবাই পাগল হয়ে যাবে। একটা কাজ কর, তুই মানে যত যাই হয়েছে তুই ছেড়ে দে, মানে ওনারা বল তার হাজব্যান্ডকে ছেড়ে দিতে, হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে তুমি এটা বিয়ে করে ফেল। আমি বললাম, দেখ বন্ধু, আমার কাছে এটা কেমন জানি মনে হচ্ছে, মানে আমি না বুঝতেছি না। ও আমাকে বলে, দেখ আমি তোর ভালোর জন্যই বলতেছি, এইটা করলে তোর জীবনটা অনেক সুখের হবে। তুই একটা চট্টগ্রাম শহরে এত বিলাস বলে একটা বাড়ি পাবি এবং সুন্দরী একটা বউ পাবি। এই বউকে নিয়ে গ্রামে গেলে সবাই তোর মুখের দিকে তাকায় থাকবে, পরের মতো মেয়ে বিয়ে করছিস, এটার বাচ্চা আছে না না আছে এটা তো আর কেউ আর খুঁজবে না, বাদ দে, যেমনি পারিস তুই বিয়েটা করে ফেল। ও তখন আমাকে সাইডে রেখে দৌড়ে মুক্তার কাছে যায় এবং মুক্তার কাছে গিয়েও একইভাবে মুক্তাকে বোঝাচ্ছে যে, আপা ঠিক আছে, আপনারা হচ্ছে আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র যা যা করা দরকার করেন, আমার বন্ধু আপনাকে বিয়ে করবে এবং এটা আমি আমার বন্ধুকে রাজি করা, এই নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এই বলে আমার বন্ধু তখন করলো কি, একইভাবে মুক্তাকে রাজি করা ফেললো। মুক্তাও তখন রাজি হয়ে গেল এবং পরের দিনে তাদের বাসার ভিতরে প্রচুর চিল্লাফিল্লা। দারোয়ান বললো যে ম্যাডামের সাথে মানে স্যারের অনেক ঝামেলা হচ্ছে এবং পারিবারিকভাবে তখন দেখলাম যে মোটামুটি খুব বড় ধরনের একটা কুন্দু লেগে গেছে। মানে মুক্তা তার হাজব্যান্ডের সংসার করবে না, থাকবে না, হাজব্যান্ডকে ছেড়ে দিবে এবং তার বাবা মায়ের কথা হচ্ছে না করতেই হবে, যেহেতু বেবি হয়ে গেছে। এই নিয়ে অনেক ঝামেলা, ফাইটিং। প্রায় 2 দিন আমার মুক্তার সাথে কোনো যোগাযোগ নেই, ফোন টোনও বন্ধ। 2টা দিন আমি মানে ওদের বাসায়ও যেতে পারি না, ওর বাবাও অফিসে যায় না, ওর হাজব্যান্ডও অফিসে যায় নাই এবং সবাই তখন বাসার ভিতরে। প্রচণ্ড রকম ঝামেলা হচ্ছে এবং ঝামেলার এক পর্যায়ে হঠাৎ করে একদিন রাত্র প্রায় 10টা বাজে ওদের বাড়ির নিচে অ্যাম্বুলেন্স আসছে, মানে বাসার নিচে অ্যাম্বুলেন্স। এবং অ্যাম্বুলেন্স আসার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম, কিরে বাসার নিচে অ্যাম্বুলেন্স কেন? এবং তখন আমি দেখতে পেলাম যে মুক্তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে, ওর পরিবার হসপিটালে নিয়ে যাচ্ছে এবং ও খুবই অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি তো ওর সাথে যোগাযোগও করতে পারি না, কারণ ওর ফোন নাম্বার আমার কাছে নাই, ওর সাথে আমার কোনো যোগাযোগও নাই এবং সামনে গিয়ে যে কথা বলবো সেটাও তো পারবো না, কারণ তার বাবা আছে এবং এখনও সে তার স্বামী সংসার করতেছে। এরকম করে 3 দিন হসপিটালে থাকার পরে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে একটা কল আসে, নাম্বারটা আমি চিনি না। আমি রিসিভ করি, পরে আমাকে বলতেছে, ভাই আমি মুক্তার বান্ধবী বলতেছি, আপনি একটু আমাদের বাসায় আসেন। পরে আমি বললাম যে কেন? বলে, আমাদের বাসায় আসেন, আমি আপনাকে নিয়ে মুক্তার কাছে যাব। আমি বললাম এটা কি ভালো দেখাবে? ও বলে, আপনি আসেন। আমি বললাম ঠিক আছে, আমি বাসায় যাব না, আমি হসপিটালে আছি, আপনি হসপিটালে গেটে আসেন। বল আচ্ছা ঠিক আছে, আপনি হসপিটালে যান। তো মুক্তা কোন হসপিটালে আছে এটা আমাকে বললো, আমি তখন সেই হসপিটালের সামনে গেলাম। ওই মেয়েটা তখন আসছে, আসার পরে মেয়েটা তখন আমাকে নিয়ে বললো যে ঠিক আছে আপনি চলেন। গিয়েই আমাকে বলতেছে, আপনি বাইরে দাঁড়ান, আমি পরিবেশটা দেখে আসি। পরে ভিতরে গেছে এবং ভিতরে যাওয়ার পরে পরিবেশ দেখে আমাকে তখন ডাক দিল যে আপনি আসেন। পরে আমি গেলাম এবং যাওয়ার সাথে সাথে মুক্তা তখন আমাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেছে হসপিটালে। আমাকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম সবই ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছাড়া বাঁচবা না, সমস্ত কিছু আমি মানলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? মানে তুমি হসপিটালে কেন বা কী হয়েছে? আজকে এতটা দিন ধরে তোমার ফোন বন্ধ, আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না, একই ছাদের নিচে থাকি, একই বাসায় থাকি, অথচ তোমার সাথে আমার কথা হয় না। ও তখন আমাকে বলতেছে আমার পরিবার আমাকে কোনোভাবেই ওর কাছ থেকে ছাড়তে দিবে না।
শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি ঘুমের ওষুধ খাওয়ার জন্য। আমি এত পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ফেলছি একসাথে যে আমি পুরো সেন্সলেস ছিলাম। আমার পরিবার আমাকে হসপিটালে নিয়ে আসছে। আমি তখন বললাম যে সব কিছুই ঠিক আছে, তোমার সব কথা আমি মানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কি করবা, মানে এখন কি সিদ্ধান্ত নিলা বা কী করা যায়? ও তখন আমাকে বলতেছে যে আমি আমার এখান থেকে গিয়ে আমি পুলিশ কল করব, এবং পুলিশ কল করে আমি আমার পুলিশকে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স করাই দিব। আমি তখন বললাম যে পুলিশ কীভাবে? ও বলে আমি এখানেই পুলিশ কল করবো, আমার বান্ধবীকে দিয়ে আমি পুলিশকে কল করাবো। আমি বললাম দেখো এটা ভালো দেখা যায় না, পুলিশ কল করে তোমার বাবাকে ধরাই দিয়া তোমার হাজব্যান্ডকে ছাড়া, যেহেতু তুমি একটা লোকের সংসার করবাই না, তারা কিন্তু জোর করে তোমাকে সংসার করাতে পারবে না। ও আমাকে বলে দেখো তুমি আমাকে বিয়ে করবা তো? আমি বললাম যে আরে বিয়ে করবো মানে তোমার পেটে আমার বাচ্চা, আমি এটা বিয়ে করবো না? আলবাদ আমি বিয়ে করব, কিন্তু আমার বাচ্চার অবস্থা কি? তুমি যে ঘুমের ওষুধ খাইলা, ও মোটামুটি একটু ভালো স্বাস্থ্য ছিল, তো পেট একটু বড় হইলেও বোঝা যায় না, মানে বোঝা যেত না, অনেক লম্বা ছিল, ভালো স্বাস্থ্য ছিল। তাই না আমাকে বলতেছে এই নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে তাহলে তুমি সব কিছু ঠিক করো, আমি তাইলে যাচ্ছি। আমি তাহলে তুমি এখন যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো, আমি এখন নাম্বার আবার খুলবো। এই বলে ওই রাতেই সে আবার হসপিটাল থেকে বাসায় ব্যাক করে। বাসায় ব্যাক করার পর রাতের বেলা তার সাথে আমার কথা হয় যে ও বাথরুমে গিয়ে আমার সাথে কথা বলে 2-1 মিনিট যে কালকে আমাদের বাসায় লয়ার আসবে এবং লয়ারের মাধ্যমে আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হবে। এবং এর পরের দিন সে আমাকে যেভাবে বললো একইভাবে তার পরিবারের থেকে ওকে হাজব্যান্ডকে ডিভোর্স করে দেওয়া হয়। হাজব্যান্ডকে ডিভোর্স করে এবং হাজব্যান্ড ওদের বাসা থেকে চলে যায়। ওদের বাসা থেকে হাজব্যান্ড চলে যায়, দেন ও তখন বাসায় একাই থাকতেছে ওর মেয়েটাকে নিয়ে। মেয়েটাও তো কিন্তু অনেক ছোটো, হাজব্যান্ড নিয়ে যায় না, হাজব্যান্ড নিজেই বলছে যে ঠিক আছে মেয়েটা ওর কাছে থাকুক, কারণ মেয়ে আমি এখন নিয়ে কী করবো, মেয়ে তো মা ছাড়া থাকতে পারবে না। তো ওর কাছে মেয়েটা তখন রয়ে গেল। এবার আমি সবসময় ওদের বাসায় যাইতাম, ওর সাথে আমার সব রকম সম্পর্ক হতো। এবং এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখি, ওর পেটে যে বেবিটা ছিল ওই বেবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ও যে ঘুমের ওষুধ খাইছে বা এই সেই ঝামেলা টামেলা করে বাবুটা নষ্ট হয়ে গেছে, এবং এই বাবুটা নষ্ট হয়ে গেল এবং এটা ওর পরিবার কিন্তু বুঝতে পারেনি, মানে পরিবার কেউই বুঝতে পারেনি এই ঘটনাটা, বেবিটা নষ্ট হয়ে গেছে। এবং হয়ে যাওয়ার পরে এরপর থেকে আমি কন্টিনিউসলি তার রুমে যাচ্ছি, তার সাথে থাকতেছি, কারণ তার বাবা মা দুজনেই মানে সরকারি চাকরি করতো। এনারা আসলে ওনাদের রুমেই থাকতো না, বেশিরভাগ সময় বাইরে বাইরেই থাকতো। আমি যে কোনো সময় মুক্তার বাসায় চলে যেতাম, ওর রুমে থাকতাম, এমন করতে গেছে। বাট সবসময় বন্ধু তারেকের কাছে আমি ঋণী ছিলাম, কারণ তারেক যদি না থাকতো আমি কখনোই মুক্তাকে এরকমভাবে পাইতাম না। একটা পর্যায়ে মুক্তা ডিভোর্সের কিছু মাস পরই আমি তখন মুক্তাকে আমার বন্ধু তারেককে সহ নিয়ে আসি এলাকা থেকে, কারণ আমার তো একজন সাক্ষীর প্রয়োজন। কোর্টের মাধ্যমে তখন খুব সাবধানে গোপনীয়তাভাবে আমি তখন মুক্তাকে বিয়ে করি। বিয়েটা এই কারণে সাবধানে করি যে একে তো আমি এখন পড়াশোনা করতেছি, এবং দ্বিতীয়ত তার পরিবার আমাকে কখনো মেনে নিবে না, আর সবেমাত্র তার ডিভোর্স হলো, ডিভোর্সের পরে এইভাবে বিয়ে করা যায় না। তো তারপরও সর্বদিক বিবেক বিবেচনা করেও তখন আমাকে বিয়ে করলো তারেকের মাধ্যমে। তারেক সহ থাকলেও তখন আমরা কোর্টে বিয়ে করি। বিয়ে করার কিছুদিন পরে আমি তখন মানে অনার্স থার্ড ইয়ার, আপনার পলিটেকনিক্যালে থার্ড ইয়ারে পড়তেছিলাম, 4th ইয়ার আরেক বছর বাকি আছে, এরপর আমি ডিপ্লোমা শেষ করবো। আমার পরিকল্পনা হলো ডিপ্লোমাটা শেষ করে ফেললে এখান থেকে ডিপ্লোমাটা শেষ করলে পরে আমি এখান থেকে মুক্তাকে নিয়ে পালায়ে যাব। মুক্তাকে নিয়ে আমি তখন পালায়ে যাব, ওর পরিবার মানবে কি মানবে না এটা হচ্ছে পরের ব্যাপার, আমি ওকে নিয়ে পালাবো এবং পালিয়ে যাওয়ার পরে যা আছে তাই হবে। আর আমার পরিবারকে তো এখন জানানোই যাবে না, কারণ আমি একটা পলিটেকনিক্যালে পড়তেছি, প্রতি মাসেই পরিবার আমাকে টাকা পয়সা দিতেছে, আর বড় ভাইগুলো তো এখন বিয়ে করে নেই। আমার যে বড় ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা এখনও বিয়ে করে নেয়, তারাই অবিবাহিত। এই অবস্থার মধ্যে আমি বিয়ে করছি, এটা যদি আমার পরিবার জানতে পারে তাহলে তো আরও বেশি ঝামেলা করবে এবং ঝামেলার কোনো কিছু অবশেষ রাখবে না। এই জন্য ব্রেন বুদ্ধি খাটিয়ে আমি তখন বিষয়টা কাউকেই বললাম না, শুধু তারেক জানে, আমি জানি, আর কেউ জানে না আমাদের পরিবারের পক্ষ থেকে। এবং মুক্তার পক্ষ থেকে মুক্তার একটা বান্ধবী আর মুক্তাই জানে, আর কেউ জানে না। এবং সেই বান্ধবীটা হসপিটালে আমাকে মুক্তাকে দেখার জন্য নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এরকম করে কিছুদিন পরে থার্ড ইয়ারে থাকা অবস্থা আমাদের পলিটিক্যাল একটু ঝামেলা হয়, মানে পলিটিশিয়ান একটু ঝামেলা হয়, এবং ঝামেলার পরে 15 দিনের মতো তখন আমাদের ক্যাম্পাস বন্ধ থাকে। তো আমি তখন মুক্তারে বললাম যে আমি চলে যাই এলাকায়, অনেক দিন ধরে বাড়িতে যাই না, অনেক বছর বাড়িতে যাই না, বাড়ির জন্য খুব মায়া লাগে, আমি বাড়িতে যাই, তোমার সাথে আমি ফোনে কথা বলবো, তুমি আমাকে ফোন দিও, আমি তোমাকে ফোন করবো, এবং যত কথা বলা দরকার দুজনেই ফোনে কথা বলবো। ও বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফোনে কথা হবে, তুমি টেনশন করো না, তুমি চলে যাও। এরপরে মুক্তার সাথে কথাবার্তা বলে আমি তখন আমাদের গ্রাম কক্সবাজার, আমি কক্সবাজারে চলে আসি। তো কক্সবাজার আসে, আমরা একই বাড়িতে থাকতেছি। কিন্তু কক্সবাজার আসার পরে পুরো আমার তারেকের সাথে সম্পর্ক, মানে ও যেখানে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, আমি যেখানে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছে, মানে দুই বন্ধুর মাঝে একেবারে মাখামাখি সম্পর্ক। আমাদের এই সম্পর্ক দেখলে অনেকে আমাদেরকে বলে আমরা কি লেসবিয়ার, মানে আমরা একজনকে বিয়ে করছি, এরকম একজন ছাড়া ঘুমাইতে পারি না, মানে ম্যাচিং করে জামা পরি, একসাথে ঘুরি, এই বিষয়গুলো অনেকেই খারাপভাবে দেখে। তো যাই হোক, এখন আসার পরে বাড়িতে 2 দিন থাকার পরে একদিন দিকে তারা কাঁদতেছে, মানে আমরা তো একই সাথে ঘুমাইতেছে, ও কাঁদতেছে। ওরে কান্না অবস্থা থেকে আমার খুব খারাপ লাগলো, কিরে বন্ধু তুই কাঁদিস কেন? ও আমাকে বলা যাবে না। আমি বলি আরে বল, সমস্যা না, আমি তো তোরই বন্ধু, তোর বিপদ আপদে আমি থাকবো, আমার বিপদ আপদে তুই থাকবি, এটা তো স্বাভাবিক,
তাই না? তুই কাঁদতেছিস কেন, কী হয়েছে আমাকে বল। ও তখন কাঁদতে কাঁদতে বলতেছে, বন্ধু আমার মনটা অনেক খারাপ, এখন কীভাবে বলবো তোরে বুঝতে পারতেছি না। আমি বললাম, আরে না বল, সমস্যা নেই, আমি তো তোর বন্ধু, আমাকে না বলে বলবি কাকে। ও তখন আমাকে বলতেছে, আমাদের গ্রামের এক মেয়ে ছিল, নাম তার সাদিয়া, এবং ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী। মানে আমি আসলে দেখি না, ওর মুখে শোনা। আমাকে বলতেছে যে ওই মেয়েটাকেও পছন্দ করে এবং মেয়েটা তাকে পছন্দ করে না, মানে তারাকে পছন্দ করে না। মেয়েটা কলেজে পড়ে এবং দেখতে শুনতে অনেক ভালো, ওরে পছন্দ করে না। ও অনেকবার প্রেমের লেটার পাঠাইছে বা অনেককে দিয়ে প্রপোজাল দিছে, বাট মেয়ে রাজি হয় না। আমার এটা বলতেছিল যে বন্ধু এই ঘটনা। আমি তখন বললাম, বেটা তোর কারণে আমি একটা বাড়ির মালিক হইলাম, একটা সুন্দরী বউ পাইলাম, তুই না থাকলে তো আর এসব হতো না। তো ঠিক আছে, তুই যেতে আমার লাইফে আসিস বা তুই যেতে আমার বন্ধু, আমার জন্য এত কিছু করছিস, এই সাদিয়া মেয়েরে তোর লাইফে কেমনে এনে দিতে হয় এটা আমি এনে দিব। এই নিয়ে তোর চিন্তা করার কোনো দরকার নেই। কীভাবে সাদিয়াকে তোর জীবনে এনে দিতে হয় এটা তো আমার উপরে ছেড়ে দে, এবং আমি যেভাবে পারি সাদিয়াকে তোর জীবনে এনে দিব, তুই এটা নিশ্চিত থাক। ও তখন আমাকে বলতেছে, দেখ বন্ধু ঝামেলা হবে না তো? আমি বললাম, না কোনো ঝামেলা হবে না, কোনো রকমের কোনো ঝামেলা হবে না, তুই এই নিয়ে কোনো চিন্তাই করিস না। কীভাবে সাদিয়াকে তোর জীবনে এনে দিতে হয় এটা আমার উপর ছেড়ে দিয়ে আমি তখন করবো। অ্যান্ড পরের দিনে দুই বন্ধু তখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একেবারে ফ্রেশ হলাম, সমস্তভাবে ভালো হয়ে ফ্রেশ হয়ে ও তখন আমাকে বলেছে সাদিয়ার কলেজ থেকে আসবে, আমরা 3টার দিকে। তখন আমাদের এলাকাতে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু সাদিয়া যায় সবসময়, এই রাস্তা দিয়ে যায়। এবং সাদিয়াও মোটামুটি অনেক রিচ ফ্যামিলি, মানে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ওর বাবা মা সবাই মোটামুটি অনেক ভালো, আমাদের এলাকাতে টাকা পয়সা আছে। তো আমাদের বাড়ির সামনে হচ্ছে মানে ওই যে বড় একটা বট গাছ আছে, বট গাছের নিচে বসার মতো একটা জায়গা আছে। তো দুপুরবেলা তো 2টা-3টার দিকে তো রাস্তাঘাটে খুব একটা মানুষ থাকে না। তো 3টার দিকেও তখন আসতেছে কলেজ থেকে। আসার পরে আমি তখন দেখে আমি ডাক দিলাম যে সাদিয়া। আমার বন্ধু তখন আমার পাশে মানে আছে। যখন আমি সাদিয়ারা ডাক দিলাম, ও তখন লজ্জা এখান থেকে চলে গেছে, মানে তার এক লজ্জায় চলে গেছে। পরে আমরা সাদিয়া দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে। পরে বলে, ভাই আমি তো আপনাকে চিনি না। আমি বললাম যে আমার নাম হচ্ছে নাহিদ, এটা আমার বাবা নাম উমুক। বলে, হ্যাঁ আপনার বড় ভাইদের সাথে আমার ভালো সম্পর্ক। ও আচ্ছা, আপনি নাহিদ তাহলে? মানে আপনার কথা অনেক শুনছিলাম, বাট আপনাকে ওভাবে দেখা হয় নাই। তাই আমি বললাম যে ঠিক আছে ফাইন, তো কী অবস্থা তোমার? বলে ভালো আছি। আমি বললাম যে রিলেশন করো? হঠাৎ করে এটা জিজ্ঞেস করার পরে মেয়ে আমার দিকে তাকে আসছে, মানে ভঙ্গ হয়ে তাকে আছে। বলে, ভাই এটি কী বলতেছেন, রিলেশন করি মানে? এমন যে না, কারোর সাথে রিলেশন করো কিনা, কলেজে পড়ো, তুমি দেখতে সুন্দরী, তো সেখান থেকে রিলেশন করতে পারো না? আমাকে বলে যে না ভাইয়া, কারোর সাথে কোনো রিলেশন নেই, আমি কোনো রিলেশন এগুলো করি না। তাই আমি বললাম ঠিক আছে রিলেশন করো না, বাট একটা মানুষ যে তোমাকে অনেক ভালোবাসে এবং তোমার জন্য সে কান্নাকাটি করে, তোমাকে ভীষণভাবে পেতে চায়, ওই মানুষটার জন্য কি তোমার একটু মায়া লাগে না? তুমি কি তার জন্য কোনো কিছু করবা না? পরে আমাকে বলতেছে, আপনি কি তারেক ভাইয়ের কথা বলতেছেন? আমি বললাম যে হ্যাঁ। ও বলতেছে, আমার তারেককে পছন্দ হয় না। আমি বললাম, মানে দেখো ও আমার খুব ভালো একটা বন্ধু, এবং ও আমি কি বলবো জানি না, আসলে ওর জন্য আমি আমার জীবনটাও দিতে পারবো। ও আমাকে তখন বলতেছে, তারেক যদি দেখতে আপনার মতো হইতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, আপনার মতো ছেলে পেলে আমি আজকে বিয়ে করতে রাজি আছি, বাট তারেকের মতো ছেলে আমার একদম পছন্দ না। আমি তখন বললাম যে দেখো এরকম করে কেন বলতেছো? ও বলে, দেখেন না আপনি কত সুন্দর, লম্বা, ফর্সা, সব দিক থেকে আপনার অনেক ভালো লাগে আপনাকে আমার, কিন্তু তারেককে আমার ভালো লাগে না। ওরে কোন দিক থেকে আপনার কাছে মনে হয় যে আমার সাথে যায়? আমি তখন তার হাতটা ধরে ফেললাম, হাতটা ধরে বলতেছি, দেখো সাদিয়া, আসলে আমি তোমার হাত ধরে তোমার কাছে অনুরোধ করে বলতেছি, আমার বন্ধুটাকে এভাবে বইলো না, ও আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, ও যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাই, তুমি এটা বইলো না। এরকম করে অবস্থায় হঠাৎ করে আমার আব্বুর তখন মোটরসাইকেল ছিল, আব্বু তখন মাদ্রাসা থেকে বাচ্চা পরে আসতেছে মোটরসাইকেলে করে, আব্বু তখন এই দৃশ্যটা দেখে ফেলছে। দেখে ফেলার পরে আমি তখন ওর হাতটা ছেড়ে দিলাম, সাদিয়ার হাতটা ছাড়ে, সাদিয়া তখন হেঁটে চলে গেলো। আব্বু একদম সরাসরি দেখছে, দেখা আব্বু তখন বাসায় চলে গেছে, আমারে কোনো কিছু বললো না, বাসায় চলে গেল। এবং আমি তখন রাতের বেলা আমার বন্ধু তার একটা বলতেছি, শালা তোর জন্য আমি ধরা খাইছি, আমার আব্বা এমনি দেখে ফেলছে আমি তোর গার্লফ্রেন্ডের হাত ধরছি। বলছে হাত ধরলি কেন? আমি বললাম, আরে বেটা আমি হাত ধরে ওর মানে রিকোয়েস্ট করতেছিলাম আর কি, ক্ষমা চাইতেছিলাম যে তোর পক্ষ থেকে যাতে তোরা ভালোবাসে বা তোর জন্য। পরে বলে, আঙ্কেল দেখছি? আমি বললাম যে হ্যাঁ, আর আব্বা দেখে ফেলছে। পরে বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এখন কী অবস্থা? আমি বললাম যে ঠিক আছে, তো পরের দিনে আমি এবার চলে যাবো। আমি তারা বললাম যে দেখ আমি তো আজকে চলে যাবো, এখন আমি চলে যাই, আমার ক্লাস আছে, আমার ক্লাস করতে হবে। ও বলে, তুই কী করলি? আমি বলি যে দেখ আমি ওরও বুঝাইছি, এখন তুই কয়টা দিন ওর সামনে পর, ওর সামনে ঠিকঠাক মতো পর, ওর সাথে কথাবার্তা বল, এবং কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখবি যে সব ঠিক হয়ে গেছে, বা এটা কোনো সমস্যা না, তুই এরকম করে সব কিছু বল। তো এইভাবে যাওয়ার পরে যাই হোক আমি তখন কলেজে চলে গেছি। আমি তখন আবার আমার কলেজ খুলছে, আমি কলেজে গেছি গা, আমি ক্যাম্পাসে পড়াশোনা করতেছি, আবার ওই মুক্তার সাথে থাকতেছি, যেহেতু মুক্তা আমার বউ, ওর সাথে আমার থাকা বেশিরভাগ সময়, তা ওর বাবাকে হাইড করে আর কি, ওর বাবাকে গোপনে। এইভাবে জাস্ট সপ্তাহখানি কেটে গেলো, 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ কাটার পরেই আমার বাবা আমাকে বাড়ি থেকে কল দিল, কল দিয়ে আমাকে বলতেছে যে নাহিদ, শুক্রবার ছিল, শুক্রবারে কল দিচ্ছে আমাকে, কলেজ বন্ধ ছিল, আমাকে বলো তুই শনিবারে রাতের বেলা বাড়িতে চলে, মানে সরি দুপুরবেলা বাড়িতে চলে, আব্বু বলতেছে। তাই আমি বললাম যে আব্বু শনিবারে দুপুরে হঠাৎ বাড়িতে কেন? আমাকে বলে তুই আয়, তোর সাথে কথা আছে।
তো আব্বু আবার বললে তো আমি আব্বুর কথা ফেলতে পারি না। বড় ভাইয়েরা ওই সময় মোটামুটি সবাই প্রায় অনেকেরই বিয়ে হয়ে গেছে, বড় ভাই অনেক ওলারই বিয়ে হয়ে গেছে। জাস্ট আমার বড় যে ভাইটা আছে, আমার বড় ভাইটা আছে, আর সবাই বিয়ে করে ফেলছে। পরে ভাবিরাও বাড়িতে আসে, সব ভাবিরই বাড়িতে থাকে তখন। পরে ভাবলাম যে কী ব্যাপার, আব্বু হঠাৎ করে আমাকে এভাবে ডাকতেছে। পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আব্বু তখন আমাকে বলতেছে যে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমাদের বাড়ির সামনে বসার একটা জায়গা আছে, বৈঠকখানা, ওইখানে বসছে। বসে আমাকে বলতেছে যে যেটা করছিস সেটা ভালো করিস নাই, যাই হোক এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। রাস্তাঘাটে এসব করিস, মানুষ যদি দেখে আমার মান সম্মান থাকবে না। আমি এলাকার সম্মানিত একজন ব্যক্তি, তোদের জন্য আমি এলাকাতে মুখ দেখাতে পারবো না। তো যাই হোক, আমি তোর পছন্দ মতোই মেয়ের পরিবারের সাথে কথা বলছি, মেয়ের সাথে কথা বলছি। এই 3 দিন পরে তোর বিয়ে, তোর যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকে ফোন দিয়ে চলে আসতে বল। আমি তখন বললাম যে আমার বিয়ে মানে কার সাথে? আমার আব্বা বলে যার হাত ধরে কান্নাকাটি করছিলি তার সাথে, যার হাত ধরে ভালোবাসা ভিক্ষা চাইছিলি তার কাছে। আমি তখন বললাম যে আমি কার হাত ধরে ভালোবাসা ভিক্ষা চাইলাম? আমার আব্বা বলে যার হাত ধরে ভালোবাসা ভিক্ষা চাইছিলি সেই আমাকে বলছে যে তুই তারা পাগলের মতো ভালোবাসস। তো তুই যেহেতু তারা ভালোই বাসস, তুই আমার সবশেষ ছোটো ছেলে, আমার বড় ছেলের বিয়ে হয় নাই, এখনও বিয়ে করা নাই, ঠিক আছে মানলাম, আমি ওর কথা বাদ দিলাম। তুই যেহেতু ওর মেয়েটারে পছন্দ করিস, মেয়েটার হাত ধরে কান্নাকাটি করছিস, সেই জায়গা থেকে আমি ওই মেয়েটাকে তোকে বিয়ে করাই দিব, এবং বিয়ে করাই দিব, বিয়ের কথাবার্তা ফাইনাল, 3 দিন পরে তোর বিয়ে। আমি বললাম যে আব্বা তুমি কার কথা বলতেছো? আমার আব্বা বলে কেন? সাদিয়ার কথা বলতেছি, মির্জাবাড়ির সাদিয়া। আমি বললাম মির্জাবাড়ির সাদিয়া? আব্বা বলে হ্যাঁ, মির্জাবাড়ির সাদিয়া, কথাবার্তা ফাইনাল, এখন আর আমার সাথে নাটক করে লাভ নাই। মেয়ের পরিবারের সাথে আমি কথা বলছি, মেয়ের সাথে আমি কথা বলছি, আর মেয়ে তোর দিকে চায় রাজি হয় না, আমার দিকে চায় রাজি হয়েছে। এই কথা বলে বাবা তখন এখান থেকে উঠে চলে যাচ্ছে, এবং আমাকে বলতেছে বাজার সাজার করতে হবে, মানুষ দাওয়াত দিতে হবে, অনেক ঝামেলা আছে, তোরা তো টাইম দিতে পারবো না, এগুলো আবার চলে গেছে। ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, যে লেডি কী বলে। আমি কি কাঁদবো না কী করবো বুঝতে পারতেছি না। দৌড়ে তখন আমার বন্ধুর বাড়িতে গেলাম, তারেকের বাড়িতে। তারেক বন্ধুর এই ঘটনা। ও তখন মানে আর মনে দেখুন বোবা হয়ে গেছে। ও বলে দেখ, তোর আব্বার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা আমার নাই, আমি তোর আব্বার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আমি বললাম এখন আমি কী করবো? আমি তো অলরেডি মুক্তারে বিয়ে করছি, মুক্তা আমার বউ। আমি বললাম তাহলে কি আমি মুক্তার কথা আব্বার কাছে বলে দিব? ও আমারে বলে দেখ, তুই যদি একবার মুক্তার কথা তোর বাবার কাছে বলিস, পড়াশোনার কথা না হয় বাদই দিলাম, তোর তো পড়াশোনা করাবে না, তোরে জিন্দা কবর দিয়ে ফেলবে তোর আব্বা, তোরে জিন্দা কবর দেবে। আমি তখন বললাম বন্ধু তাহলে আমি এখন করবো কি? ও বলে তুই অনার্স 3rd ইয়ারে আছিস, মাত্র কয়েক মাস পরেই তোর ফাইনাল পরীক্ষা, এই অবস্থার ভিতরে তোর পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। আর তোর বাবা যেহেতু মেয়ের পরিবারের সাথে পাকা কথা দিয়েই ফেলছে, বিয়ে ঠিক করে ফেলছে, আমার কাছে মনে হয় এই নিয়ে তুই পিছনের দিকে হাঁটাটা ঠিক হবে না। আমি তখন বললাম তারা কেটে তুই কী বলতেছিস, এটা কী ধরনের কথা বলতেছিস? ও আমার বলে আমি জানি না আমি কী বলতেছি, তবে আমার কাছে মনে হয় যে মানে সাদি আমার ভাগ্যে নাই, যদি আমার ভাগ্যে থাকতো তাহলে তার এটা হতো না। আমি বললাম এখন আমি কী করবো? আমি তো মুক্তারে ভালোবাসি, এবং মুক্তা আমার বউ, বিবাহিতা বউ। এখন আমি সাদিয়ার কাছে কীভাবে যাব? আর সাদিয়াকে তো বিয়ে করা আমার পক্ষে সম্ভবই না। ও বলে আমি জানি না তুই কী করবি, এটা বলেও তখন এখান থেকে চলে যায়, মানে আমার সামনে থেকে চলে যায়। আমি তখন বসে বসে চিন্তা করছি আমি কী করবো। আমি যদি সাদিয়ার কথা, সাদিয়াকে বিয়ে করবো না বলি, আমার বাবা অলরেডি বিয়ে ঠিক করে ফেলছে, দিন তারিখ ঠিক করে ফেলছে, কথাবার্তা ফাইনাল করে ফেলছে, তাহলে সে জায়গায় আমি বিয়ে করবো না, এটা তো আমি আমার বাবাকে বলতে পারবো না। এবং আমি মুক্তারে বিয়ে করছি এটা বললে পরে আমার আব্বা অবশ্যই মুক্তার ইনকোয়ারি করতে যাবে। তখন যদি জানে যে মুক্তা বিবাহিত, মুক্তার একটা বাচ্চা আছে, আমি এই মুক্তাকে বিয়ে করছি, তাহলে তো আমার বাবা আমাকে জিন্দা কবর দিয়ে ফেলবে, পড়াশোনা তো শেষ, আমাকে মেরে ফেলবে। তাহলে আমি কি করব? জাস্ট এই প্রশ্নটাই নিজেকে নিজে বারবার করতেছে, তাহলে আমি কি করব? কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই। আমি জাস্ট নিচের দিকে চুপচাপ তাকিয়ে চিন্তা করতেছি কী করা যায়। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি একটা উপায় দাও আল্লাহ, তুমি একটা উপায় বুদ্ধি বের করে দাও, আমি এখন কী করব? চরম লেভেলের মন খারাপ হয়ে গেল, মানে বুঝতে পারতেছি না যে কী করা যায়, কান্নাকাটি করতেছি একরকম। এমত অবস্থার ভিতরে ওই দিন চলে গেল। আর তারেক যে কোথায় গেল, তারেককে আর খুঁজে পাই না, ওর কোনো খোঁজখবর নেই। হাতে আছে আর মাত্র 1 দিন সময়। আমি এই দিক দিয়ে মুক্তার সাথে কথা বলতেছি, মুক্তা আমার বারবার বলতেছে তোমার জন্য আমার মন খারাপ লাগতেছে, তুমি চলে আসো, আমি তোমাকে দেখবো। আমি যে মুক্তার কাছে পালিয়ে যাব, পালিয়ে গিয়েও কিন্তু আমি রেহাই পাবো না, আমার আব্বা আমাকে ওইখানে গিয়ে ধরবে, এবং আমি এই মুহূর্তে পলিটেকনিক্যালি চেঞ্জও করতে পারবো না, আমার পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার বাবার কিছু কথা, ওই যে বাবা বললো যে মেয়ে আমাকে এমনি এমনি বলছে, এটা বলছে। পরে আমি আমার বাবারে, মানে আমার কাছে কিন্তু ওই সাদিয়ার নাম্বারও নাই, আমি আমার আব্বার কাছ থেকে সাদিয়ার নাম্বার নিয়ে তারা ফোন করি, ও রিসিভ করে। আমি বললাম যে সাদিয়া আমি নাহিদ। পরে বলো ও আমার হবু হাজব্যান্ড। আমি বললাম সাদিয়া তুমি এটা কী করলা?
ও বলে কী করছি? আমি বলি তুমি নাকি আমার বাবার কাছে বললা আমি তোমার পছন্দ করি, আমি তোমার হাত ধরে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি। ও বলে হ্যাঁ চাইছেন তো। আমি বললাম কবে? ও বলে ওই দিন আপনার আব্বা যে দেখছিল। আমি বললাম সাদিয়া আমি তোমার হাত ধরছি তারেকের জন্য। আমাকে বলে আমি তো আপনার পছন্দ করি। আপনার আব্বা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব আছে, আমার আব্বা রাজি হয়েছে। আমি বললাম তারপর আমাকে জিজ্ঞেস করছে আপনার আব্বু যে আমি রাজি কিনা এবং ওই দিন কী হয়েছিল আপনাদের বাসার সামনে। আমার আব্বা বলে আমার ছেলে তোমার কাছে কি, তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্য তোমার হাত ধরছে? আমি বললাম হ্যাঁ, আপনার ছেলে আমাকে পছন্দ করে আমি রাজি হই না, যার জন্য আমার হাত ধরে সে যখন রিকোয়েস্ট করলো আমি তখন রাজি হইনি। আপনাকে দেখে আপনার ছেলে পালাইছে, আমি চলে আসছি। আমি বললাম তুমি কি জানো তুমি আমার কত বড় ক্ষতি করছো? ও বলে ক্ষতি কি সেটা আমি জানি না, বাট আপনার আমার খুব ভালো লাগছে, আমি আপনার বিয়ে করার জন্য রাজি আছি। আপনার আব্বাই তো বিয়ে ঠিক করে গেছে, কেন দিন তারিখ ঠিক করে ফেলছে, এখন কি? আমি বললাম সাদিয়া এই কাজটা তুমি একদম ভালো করো নাই। ও আমাকে বলে ভালো করছি কি মন্দ করছি এটা আমি জানি না, কিন্তু এটুকুনো জানি আপনার আমার ভালো লাগছে, যারা ভালো লাগছে তার সাথে সংসার করব। এই বলো তখন ফোনটা আমার মুখের উপরে ফোনটা কেটে দেয়। কী করবো না করবো চিন্তা করতে করতে বিয়ের দিন চলে আসে। এতদিনে আজকে 2টা দিন আমি তারেকের নাম্বারে কল দিতে ওর নাম্বার বন্ধ ওরে পাই না। বিয়ের দিন সকালবেলা তারেক হাজির, পাঞ্জাবি একটা পরে আসছে। ওরে দেখে তো আমার মন চাচ্ছে ওরা আমি গুল্লি করে মেরে ফেলি। তো ওর জন্য আজকে আমার জীবনের এই অবস্থা। ও আসছে, আসার পরে তা আমার মন ভীষণ খারাপ। আমার সে বলতেছে কিরে বন্ধু কেমন আছিস? আমি বললাম যে তুই বেটা একটা কাজ করলি, তুই মানুষ, তুই আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিলি। এই কাজটা তুই কীভাবে করতে পারলি এই কাজটা? আজ আমি কোথায় যাব, কি করব? এদিক দিয়ে মুক্তা আমার জন্য অপেক্ষা করছে, সাদিয়া বসে আছে। আমার বলে তুই অনেক সুন্দর, তুই দেখতে অনেক সুন্দর, ইন্ডিয়ান নায়কের মতো তোর বডি, তোর চেহারা অনেক মায়া, তোর জন্য তো দুনিয়ার মেয়েরা পাগল হবে। আমি কালো, এর লেগা সাদিয়া আমার পছন্দ করে নাই, তুই সুন্দরের লেগে তোর পছন্দ করছে, বিয়ে কর। এই হারামজাদির বিয়ে কইরা একটা উচিত শিক্ষা দে। সুন্দর পোলা দেখলে যে মেয়েগুলো পাগল হয়ে যায় ওগুলো বুঝুক, ওরে শিক্ষা দে, ওরে বিয়ে করে ছাইড়ে দে। ওরে বিয়ে করে তুই মুক্তার কাছে চলে যাবি, তাইলে সে শিক্ষা পাবে। আমি বললাম বন্ধু দেখ ও শিক্ষা পাবে এটা বড় কথা না, কিন্তু আমি ওরে বিয়ে করে যদি মুক্তার কাছে চলে যাই তবে আমার বাবার কী হবে? আমার বাবা আমাদের এলাকাতে এত সম্মানিত একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে। আমার ভাইয়েরা এক একটা টাইটেল পাস মাওলানা, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, এত ভালো একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি। এটা এই জায়গার ভিতরে কেমনি কি? আমার বন্ধু তখন আমাকে বলে এখন আর এই চিন্তা করে লাভ নেই, পাগড়ি পর, পাঞ্জাবি পর, পরেরটা পরে দেখা যাবে। আমি বললাম পরেরটা পরে মানে? ও বলে তুই আমার উপরে বিশ্বাস নাই। আমি বললাম শালা তুই 2 দিনের জন্য পালাই গেলি কেন? ও বলে আমার উপরে বিশ্বাস রাখ, তোর কিচ্ছু হবে না, তোরা আমি বাঁচাবো। মুক্তার হাত থেকে তোরা বাঁচাইছি না, তোরে আমি চিরং একটা বাড়ির মালিক বানাইছি না, মুক্তার মতো সুন্দরী বউ তোর আমি দিছি না, একটা ফ্রিতে বাচ্চা দিছি না, তা তো দিয়েছিস। ও বলে তাইলে এটাও খুব সহজেই সমাধান হবে, ডোন্ট ওয়ারি। ওর কথা মতো আমি তখন পাঞ্জাবি বললাম, পাগড়ি মাথায় দিলাম, বিয়ে করতে যাব। ভাই মনে তো শান্তি নেই। তারপরেও বিয়ে করতে রওনা দিলাম, সাদিয়ার বাড়িতে গেলাম, সাদিয়াকে বিয়ে করলাম। বিয়ে করে আসছি বাড়িতে আসরের নামাজের পরে। আইসা আমি তারেকটা ডাকলাম, তারেক। এমতো অবস্থায় ও তখন আমার হাতে কিছু পাউডার দিল। এগুলো কি? ও বলে রাত্রের বেলায় বউরে দুধ খাওয়াইতে হয় না? আমি বললাম হ্যাঁ। বলি দুধটা তুই খাওয়াই দিবি ওরে, এবং দুধের সাথে এই জিনিসটা মিশাই দিবি। আমি বললাম মানে তুই এগুলো কী বলতেছিস, এগুলো কি? ও বলে ঘুমের ওষুধ। আমি বললাম এই বেটা দুধ দেবে 1 গ্লাস, আধা গ্লাস ও খাবে, আধা গ্লাস আমারে খাওয়াবে, দুধকে 2 গ্লাস দেবে নাকি? তাহলে এখন আমি খেয়ে ফেলবো? বলে হ্যাঁ তুইও খাবি, ওরেও খাওয়াবি, তুইও খাবি, আর শুধু ঘুমানোর সময় দরজাটা খোলা রাখবি। আমি বললাম মানে তুই কি সাদিরে নিয়ে চলে যাবি? ও বলে হ্যাঁ। ওদের সাদিরে তুই নিয়ে গেলে পরে আমার? বলে কোনো সমস্যা না, আমি সাদিরে নিয়ে চলে যাবো, এরপরে তুই বাইসা যাবি, তোরা কেমনে বাঁচাইতে হবে এটা আমি জানি, তোর তো বরাদ নেই, তুই তো ঘরেই আসস, তুই ঘুমাই আসস, সাদিরে লয়ে গেছে কেউ দেখার দরকার নেই। আমি তো দরজা খোলা থাকলে মানুষ বুঝলো না যে ভিতর থেকে কেউ দরজা খুলছে। ও বলে আরে বেটা সাদিয়া একটা বেটা লইয়া পালায় গেছে, এটা বুঝোস না তুই? তখন সবাই বুঝবে, ভাববে সাদিয়া বাসর করে তোরে ঘুম পাড়ায়, তোরে ঘুমের ওষুধ খাওয়াই অন্য বেটা লইয়া পালাইছে, বুঝোস না কে? পরেরটা পরে হইব, যা কইছি তাই কর। আমি বললাম এরপরে আমার নামে মামলা হয়ে যাবে না? বলে কিচ্ছু হবে না, তোর যেটা করছিস সেটা কর, তুই চুপচাপ যা। ওর কথা মতো আমি ঠিকই এই পাউডারটা পকেটে নিয়ে বাসর ঘরে ঢুকলাম, দুধ নিয়ে আসলাম। আমার ভাবি
আসার পরে সাদিয়া ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। এর মাঝে আমি দুধটা তখন মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে দরজাটা আবজিয়ে দিলাম, দরজাটা লাগাই নাই। সাদিয়া আমার বলে দরজা লাগাইছেন? আমি বললাম হ্যাঁ। দরজাটা একটু ভিতরের দিকে ছিল, আমাদের রুমগুলো অনেক সুন্দর ছিল, মানে দরজাটা ভিতরে এবং মানে একটু বাইরের দিকে, রুমগুলো ভিতরে সুন্দর। এমত অবস্থার ভিতরে আমি কী করলাম, ওরে বললাম দরজা লাগাইছি, আসলে কিন্তু দরজা লাগাই না। আর বন্ধু তো আমাদের বাড়িতে আসে, তার আগে আমাদের বাড়িতেই আছে। পরে ঘুমের ওষুধ মানে দুধ অর্ধেক ও আমার, আমি ওরা প্রথমে খাওয়াইলাম, আর ও আমার প্রথমে খাওয়াইলে এবার আমি ওরা খাওয়াই দিলাম। ঘুমের ওষুধটা খাওয়ার কয়েক মিনিট পরে কী হইলাম জানি না, আমার যখন জ্ঞান ফিরলো, মানে জ্ঞান ফিরলো বলতে ঘুম ভাঙলো, আমি দেখি যে আমার ভাবি সবাই আমার খাটের চারপাশে দাঁড়াই আছে। মানে কী যে একটা অবস্থা, মানে আমার মুখে পানি মারতেছে, ওর মুখে পানি মারতেছে। আমি মানে ঘুম ভাঙার পর দেখি যে সাদি আমার সাথে শুয়ে আছে, আমার পাশে শুয়ে আছে। তাহলে কি হইল? রাতের বেলায় কি হইল? আমার বন্ধু কি রুমে আসছে? ও কই? তখন মোবাইলটা হাতে লয়ে ওরা ফোন দিলাম। এর মাঝে সাদিদের বাড়ি থেকে মেহমান আসছে। তোরা ভাবছে স্বামী স্ত্রীর নতুন বাসর ঘরে ঘুমাই গেছে, এই জন্য আমাদেরকে কেউ ডাকে নেই। ওরে কল দিলাম, তার তুই কই? ও বলে আমি আসি। আমি বললাম তুই না সাদিরা লয়ে যাবে কইছিলি, কিন্তু সাদিদ আমার পাশে শুয়ে আছে। ও বলে হঠাৎ করে মনে হলো যে নিব না, তোর পাশে রাখিয়ে তারা শিক্ষা দিব, এই জন্য নিয়ে গেলাম না। আর ওরে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ও যেই মোটা, সাদিয়া কিন্তু অনেক মোটা ছিল, অনেক স্বাস্থ্য ছিল, তখন নিতে পারতাম না। আর একে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। আর তোদের বাড়িতে এত মানুষ, এত মেহমান, আমি নিব কেমন করে? সারাটা রাত একটা মানুষ ঘুমাই নাই, আমি অনেক কষ্ট করে তোর রুমের ভিতরে ঢুকছি বেটা, এখন আমি কী করবো? আমি নিতে না পারলে? আমি বললাম সবই ঠিক আছে, কিন্তু এখন আমি কী করবো? আমি তোর সাথে ঘুমাইছি সারা রাত। ও বলে তুই ঘুমাস না, যা করার আমি করছি, তুই চিন্তা করিস না, তুই শুধু তোর কলেজে কাজ আছে, তোর ইম্পর্টেন্ট কাজ আছে, এটা বলে তুই চলে যা। আমি বললাম কীভাবে আমি যাবো? আরে আজব ব্যাপার নাকি, নতুন বউ রেখে যাওয়া সম্ভব? তুই সব উদ্ঘট কথাবার্তা পাগলের মতো কী বলতেছিস? এগুলো কোনো কথা নাকি? ও আমারে বলতেছে আমি যা করছি তাই কর, আচ্ছা সমস্যা নেই, তোরা আমি বাকিটা পরে বুঝবো, তুই সংসার কর যা। এভাবে 4 দিন পর্যন্ত ছিলাম সাদিয়ার সাথে, এবং এরপরের রাতে সাদিয়ার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। আমি ওর এটা বলি পর্যন্ত, তারেক দেখে এই অবস্থা, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে। বলে হয়ে যাক, সমস্যা না, তুই বাদ দে, আমি আমার কাছে যা হবার তা আছে, তুই চিন্তা করিস না, সাদিয়া তো সংসার করতে পারবে না, তুই টেনশন, ওর কাছে কী আছে আমি সেটাই জানি না। এবং ভাবিদের কাছ থেকে এটাও শুনলাম, ভাবি আমার বলে রাতের বেলায় এতটাই পাগল হয়ে গেছো যে ঘরের দরজা লাগানো ছাড়া বললে ঘুমাই গেছো, ঘরের দরজাটাও লাগাইতে মনে ছিল না। ভাবি এটা বলতেছে। যাই হোক 4 দিন 5 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম। 5 দিন পরে বাড়ি থেকে চলে গেছি কলেজে, কারণ সামনে ফাইনাল পরীক্ষা, পড়াশোনা আছে। মুখটা তো পাগল হয়ে গেছে আমার পাইয়া, আমার এই দিক দিয়ে মুখটা খুব বেশি চালাইতেছে। এই অবস্থার ভিতরে তার 2 থেকে 3 দিন পরেই চট্টগ্রাম চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরেই আমার আব্বা আমারে ফোন দিয়া এলো পাতারিকভাবে গালাগালি করতেছে, তোরে আমি এই করবো, তোরে আমি সেই করবো, প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। তারেক কই? আব্বা আমাকে বলতেছে। আমি বললাম যে কেন আব্বু? আর আমি বাড়ি থেকে আসার পরে সাদিয়া আমাকে অনেক কল দিচ্ছে, আমি সাদিয়ার কল ধরি নাই, আমি ওর সাথে কথাই বলিনি। কেন কথা বলবো ওর সাথে? আমি কথাই বলিনি। আমার বলতেছে তারেক কই? আমি কেমনে কমো? আমার আব্বা বলে তোর নামে মামলা হয়েছে, তুই যেখানে আস ওখান থেকে পালাইয়া যা। আমি বলি আমার নামে মামলা হয়েছে মানে? আব্বা এগুলো কী বলতেছ? আমার আব্বা বলে তোর যা বলছে তাই কর, যে বাসায় আছিস ওই বাসা থেকে পালা, তোর নামে মামলা হয়েছে, তুই বিপদে পড়বি, পালা। আবার কথা শোনার মতো আমি তখন জান নিয়ে কোনোরকম এখান থেকে পালাইলাম। মুক্তারে বলছে আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমি চলে যাই, আমি কদিন পালাই থাকবে। এই বলে আমি আমার মেসে এক বন্ধুর বাসায় গিয়ে পালাইছি, অন্য একটা মেসে চলে গেছি। তার পরের দিন আমার মেসে তখন পুলিশ আসছে। এদিকে তারেকের নাম্বারও কিন্তু বন্ধ, সাদিয়ার নাম্বারও বন্ধ। ওদের কি হয়েছে আমি জানি না। পুলিশ আসার পরে পুলিশ আমাকে এখানে খোঁজা শুরু করছে। তখন পুলিশ যখন আসছে তখন মুক্তা নেমে আসছে, মুক্তার বাবা ছিল না। মুক্তা এসে বলছে কী হয়েছে এখানে, আমাদের বাড়িতে কেন, আপনি কেন আসছেন? পরে মুক্তার কাছে নাকি পুলিশ স্বীকার করলো যে বাসর ঘরে নববধূকে ইউজ করার জন্য আমি আমার বন্ধুকে ঢুকেছি, এবং আমার বন্ধু এগুলো ভিডিও করে আমার বউকে ব্ল্যাকমেল করছে, এই জন্য আমি সহযোগিতা করছি। এই বলে আমার বন্ধু এবং আমার দুজনের নামে মেয়ের পরিবার মামলা করছে। একথা বলে পুলিশ চলে গেছে। এই দিক দিয়া মুক্তা আমারে ফোন দিয়া প্রচণ্ড রকমের গালাগালি, যে তুই এত খারাপের খারাপ, তুই এই কাজটা কীভাবে করলি? তুই বাড়িতে গিয়া বিয়ে করছস, কইরা তোর বউ নিয়া করছস, ভালো কথা, তোর বউয়ের বাসর ঘরে তুই কেমনে তোর বন্ধুরে ঢুকাইলি, এবং তোর বন্ধু কেন এগুলা ভিডিও করে ওই মেয়েরে দিয়া ব্ল্যাকমেল করাইলো, এবং মেয়ের পরিবার তোর নামে মামলা করলো। তারেকের নাম্বার তখনও বন্ধ।
এবার চলে হলো আমার পলিটেকনিক্যাল আমাকে খোঁজা। পুলিশ প্রতিনিয়ত আসতেছে, খুঁজতেছে। আমার সামনে ফাইনাল ইয়ার, ফাইনাল পরীক্ষা। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব। কোনো রকম জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে গেলাম। অ্যারেস্ট হয়ে গেল আমার বাবা, অ্যারেস্ট হয়ে গেল আমার বড় ভাই, অ্যারেস্ট হলো একই সাথে তারেকের পরিবার, তারেকের বাবা। আমি জানি না কীভাবে কি হইল। চট্টগ্রামে থাকা আমার জন্য খুব রিস্কি হয়ে গেল, কারণ সাদিয়ার পরিবারের বেশিরভাগ মানুষগুলোই প্রশাসনিক লেভেলে ছিল। তার জন্য তাদের মামলা হামলা এত পরিমাণে দিল যে আমি কোনোভাবে চট্টগ্রামে থাকতে পারতেছিলাম না। পালাইয়া লাস্টে ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়া একটা প্রাইভেট কোম্পানিতে আরেক বন্ধু সহযোগিতা একটা চাকরি নেই, এবং চাকরিটা নিয়ে আজকে প্রায় 4 বছরের মতো এই চাকরিটা করতেছি। আমি আর কক্সবাজারে ফিরে জানি 4টা বছর। এর মাঝে আমার বাবা 3 মাস, বড় ভাইয়া আরও বেশি এরকম জেল খাটে, খেলে তারা ছাড়াছাড়ি হয়। এবং পারিবারিকভাবে আমার বাবা খুবভাবে কষ্ট পায়। বাবা স্ট্রোক পর্যন্ত করে হসপিটালে দীর্ঘদিন থাকে। পরিবারের সবাইকে সাথে করে নিয়ে গ্রামের সমস্ত মানুষকে সাক্ষী করে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র হিসেবে আমাকে স্যাটিসফাই করে। এবং আজকে 4টা বছর তারেকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। শুধু জানতে পারলাম যে তারেকের পরিবার নাকি তারেককে বিদেশ পাঠিয়ে দিছে। এই ঘটনার পরে কেমনে তারা খুব টেকনিক্যালি ওর ইন্ডিয়ান পাসপোর্ট বানায়, ওর জন্য ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করে তারা ইন্ডিয়া দিয়ে তাকে ইতালিতে পাঠিয়ে দেয়। তারেকের নানুর বাড়ির বেশিরভাগ মানুষরা ইন্ডিয়াতে থাকতো। তারা ইন্ডিয়াতে তাদের অনেক আত্মীয় স্বজন আছে। তারেকেও মাঝে মাঝে ইন্ডিয়াতে যাইতো। সেই সুবাদে ওখান থেকে পাসপোর্ট বানিয়ে ওর ইতালিতে পাঠিয়ে দেয়। ও 4 বছর ইতালিতে একটা দিনের জন্য আমাকে ফোন দেয় নাই, আমার সাথে কথা বলে নাই। আমার জীবনের যে এত বড় ক্ষতিটা করলো, একটা বার আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলো না। তা আমার কোনো কথা হয়নি। আর এদিক দিয়ে আমার বাবা আমাকে সব কিছু থেকে ত্যায্য করলো। ভাইয়েরা আমার কোনো খোঁজখবর নেয় না। করোনার পরে একবার বাড়িতে গেছিলাম আব্বাকে একটু দেখবো, আব্বার শরীরটা কেমন জানার জন্য। বাজারে গেছি, আমার আব্বার কানে খবর গেছে। আমার আব্বা চারপাশে আমাদের কাজের লোক ধারা করা দিচ্ছে, জোরে পাইলেই ডাইরেক্ট কোপায় মেরে ফেলবি, বাঁচায় রাখবি না। আব্বার ভয়ে বাড়ি পর্যন্ত যাইনি। পুনরায় আবারও ফিরে আসছে ঢাকায় আসি, মিরপুরে একটা চাকরি করতেছি। আপন ভাই, জীবনে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। পরিবার থেকে ত্যায্য হইলাম। নিজের বউ মুক্তা পর্যন্ত শেষে আমাকে ডিভোর্স করে ওর পরিবারের মতো আরেকটা ছেলেকে বিয়ে করে মুক্ত সংসার করতেছে ওর মতো করে। সাদিয়ারও পরে বিয়ে হয়, এবং সাদিও তার স্বামীর সংসার নিয়ে অনেক ভালো আছে, স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছে। তারেক ইতালিতে আছে, জানি না ও কেমন আছে। আমার ভাইগুলো বিয়ে করে আমার মা বাবা কিনে অনেক ভালো আছে। কিন্তু আমি প্রতিটা রাতে আপনার গল্পগুলো শুনি। আমার কারো কাছে কোনো চাওয়া নাই, বাট আপনার কাছে আমার একটাই চাওয়া, ভাই আপনি এই গল্পগুলো বলা বন্ধ করবেন না। আপনি জানেন না আপনি এই জীবনের গল্পগুলো শুনে কত মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। আমি কত মানুষ বেঁচে আছে বলবো না, শুধু বলবো যে আমার কাছে মনে হয় যেন আমি নাহিদ আপনার গল্পগুলো শুনেই বেঁচে আছি। সো এই গল্পগুলো বলা কখনো বন্ধ করবেন না। একদিন আপনার গল্প না পাইলে আমি ঘুমোতে পারি না। আপনার ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা। এবং যদি কখনো ঢাকায় আসেন, আপনি তো ঢাকায় থাকেন, আমি আপনাকে অনেক খুঁজে রাস্তাঘাটে পাই না, এই মতো কল দিলেও পাই না। যদি কখনো আমার সাথে একটু দেখা করেন আমি খুব উপকৃত হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের কক্সবাজারের ভাই নাহিদের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পতে আমরা তারেককে কী বলবো, দোষী নাকি নির্দোষী? এক মর্মে মনে হয় তারেক মহা অপরাধ করেছে, নাহিদের জীবন নষ্ট করেছে। আরেক মর্মে মনে হয় নাহিদের উপকার করতে গিয়েই তারেক নাহিদের ক্ষতি করেছে, এবং নাহিদ সেই ভুলটা বুঝতে পারেনি। আজ একটা কথা বলি গল্পের প্রসঙ্গে, লাস্ট এই কথাটা মেমোরিতে রাখবেন, মাথায় রাখবেন, রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। বোকা বন্ধুর চেয়েও চালাক শত্রু অনেক ভালো। বোকা বন্ধুর চেয়েও চালাক শত্রু অনেক ভালো। কেন বললাম এই কথাটা? শত্রু কিন্তু নাহিদকে মেরে ফেলতো না। শত্রু কিন্তু ওখানে ছিল কে? আপনার সাদিয়া। আমাদের আজকের গল্পে সাদিয়া কিন্তু শত্রু ছিল। সাদিয়া কিন্তু নাহিদকে মেরে ফেলতো না,
তাই না, বাঁচিয়ে রাখতো। কিন্তু তারেক কিন্তু নাহিদকে পুরো মেরেই ফেললো বন্ধু সেজে। দূরের একটা মানুষ আপনার কখনোই ক্ষতি করতে পারবে না যদি কাছের কোনো মানুষ তাকে সাহায্য না করে। পাশে থাকলে আপন নয়, কারণ মীর জাফরও কিন্তু পাশেই ছিল। যাই হোক, কথা না বাড়াই, গল্পর সামনের দিকে না বাড়াই, এক এক দিন এক এক গল্প পাচ্ছি। আজকের গল্প পড়ছি তো গতকালকে বললে হয়তো আজকেটা ভুলে যাব, কিন্তু অনুরোধ থাকবে যে গল্পগুলো থেকে যে শিক্ষাটা পেয়েছেন সেটা মাথায় রাখবেন। এবং যদি এই গল্প থেকে আপনি কিছু শিখতে পারেন তবে আপনার 1 ঘন্টা সময় কাজে লাগলো, এবং আমিও যে 1 ঘন্টা ধরে গল্প বললাম আমার গল্পটা বলাটাও সার্থক হলো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।